হ্যালো স্টুডেন্টস, তো তোমরা নিশ্চয়ই সবাই ভালো রয়েছো। তো আমরা দ্বাদশ শ্রেণীর ফিজিক্সের যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম তড়িৎ ক্ষেত্র, তো সেই অধ্যায়ের আমরা প্রথম পার্টে যে কুলম্ব সূত্র, যে তড়িৎগ্রস্ত বিভিন্ন বস্তুগুলো স্থির থাকলে কিংবা সামান্য গতিশীল অবস্থায় থাকলে, গতিবেগের পরিমাণ কম থাকলে তাদের মধ্যে একটা ক্রিয়াশীল বল হয়ে থাকে। সেই বলটার প্রকৃতি আমরা জেনেছি আকর্ষণ প্রকৃতিরও হতে পারে, আবার যে বিকর্ষণ প্রকৃতিরও হয়ে থাকে। তো সেই সম্পর্কিত যে মানটা নির্ণয়কারী যে সূত্রটাকে বলা হচ্ছে কুলম্বের সূত্র। সেই বলটাকে কিভাবে নির্ণীত হয়েছিল এবং সেই বলটার সম্পর্কিত আমাদের একটা ক্লাসে আমরা আলোচনা করেছি, এবং পরবর্তী ক্লাসে সেই যে সূত্রটিকে সাহায্য নিয়ে আমরা যে স্থির তড়িৎ আকর্ষণ কিংবা বিকর্ষণ বল দিয়ে গণিতগুলো করেছি। তো এখন এই স্থির তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ বল, যেটা কোনো একটা আধানগ্রস্ত বস্তু থেকে দূরবর্তী স্থানে ক্রিয়া করে, তো সেটা কিভাবে ক্রিয়াশীল হয়, তো সেইটার বিষয়বস্তু বা সেটার কিভাবে ক্রিয়াশীল হয়, সেই যে কি ভৌত বিষয় দিয়ে ওইখানে তথ্যটা পৌঁছায়, আকর্ষণ বা বিকর্ষণ বলের যে তথ্যটা পৌঁছায়, সেই বিষয়টাকে ইন্ট্রোডিউস করার জন্য একটা নতুন ভৌত রাশির কিন্তু আমাদের প্রয়োজন পড়ছে, যেটা হচ্ছে কিনা যে ক্ষেত্র বলে বলা হচ্ছে, ফিল্ড, ইংরেজিতে যাকে বলা হচ্ছে ফিল্ড। অর্থাৎ যে সমস্ত বলগুলো স্পর্শ ছাড়া ক্রিয়াহীন বল বলে বলা হচ্ছে, অর্থাৎ যে 4 প্রকার আমরা ফান্ডামেন্টাল ফোর্সের কথা বলেছি, সেই ফান্ডামেন্টাল 4টা বল যেগুলো আমরা জেনেছি, একটা হচ্ছে কিনা নিউক্লিয়ার ফোর্স, যেটা সবচেয়ে শক্তিশালী বল, কিংবা গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা হচ্ছে কিনা যে সেটাও স্পর্শ ছাড়া ক্রিয়াহীন বল, কিংবা হচ্ছে আমরা এই যে বলছি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এটাও একটা ফান্ডামেন্টাল ফোর্স। এই যে বিভিন্ন প্রকার বলগুলোর মধ্যে এই যে একটা কার্য করে, যে একটা দূরবর্তী স্থানে ক্রিয়া করে, যেটার মাধ্যমে তাকেই আমরা ইন্ট্রোডিউস করতে যাচ্ছি একটা ভৌত রাশি হিসাবে ফিল্ড বলে বলছি। তো ফিল্ড ব্যাপারটার ইন্ট্রোডিউস করার আগে আমরা কতগুলো ছোট্ট উদাহরণ যদি দিয়ে থাকি, ফিল্ড বিষয়টা কি, ফিল্ড অর্থাৎ কোনো ভৌত রাশির মান যদি ক্ষেত্রের বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন হয়ে থাকে, তাকেই আমরা বলে থাকি ফিল্ড। অর্থাৎ যেমনভাবে আমরা যদি এই রুমটার তাপমাত্রা বলে থাকি, অর্থাৎ আমরা যে কনসেপ্টটা নিতে চাইছি ফিল্ড বা যে ক্ষেত্র নামক যে একটা যে ভৌত রাশির কনসেপ্ট, জিনিসটা কি, যে আমরা যখন কোনো একটা এই যে তাপমাত্রার কথা বলছি, এই রুমের আমরা যদি বিভিন্ন পজিশনের তাপমাত্রা নির্ণয় করে থাকি আলাদাভাবে, যদি সূক্ষ্মভাবে পরিমাপকারী যন্ত্র হয়ে থাকে তাপমাত্রা, তো প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট ভ্যারি করবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন, কিংবা এই অ্যাটমসফিয়ারের আমরা যদি বিভিন্ন স্তর বিন্যাসের উপর বিভিন্ন জায়গায় যদি চাপের মানটাকে বের করে থাকি, সেইগুলো কি হচ্ছে কি বিভিন্ন পজিশনে, অর্থাৎ কোনো একটা এই যে ক্ষেত্রের অর্থাৎ স্পেসের ভিন্ন ভিন্ন পজিশনে মানটা কিন্তু থাকবে। তো সেই রকম সেটা হচ্ছে ক্ষেত্র বলে বলা হচ্ছে, সেই ভৌত রাশিগুলোকে বলা হচ্ছে ক্ষেত্র। আবার কোনো কোনো ভৌত রাশিগুলো রয়েছে, যদি তার প্রত্যেকটা বিন্দুতে সেই ভৌত রাশিটার মানটা সঙ্গে অবস্থানের সঙ্গে সঙ্গে দিকের উপরও নির্ভর করে, তখন সেই যে ক্ষেত্রটা, সেই যে ভৌত বিষয়টাকে আমরা বলবো ভেক্টর ফিল্ড। অর্থাৎ এই যে ক্ষেত্র বিষয়টা যেটা স্পেসে ভ্যারি করছে, সেটা যদি শুধুমাত্র যে স্থানাঙ্কের অবস্থানের, যদি বলি অবস্থানের উপর নির্ভরশীল হয়ে থাকে, অবস্থানের উপর যদি নির্ভরশীল হয়, তাকে আমরা কি বলে থাকি যে স্কেলার ফিল্ড বলে বলছি, স্কেলার ফিল্ড, স্কেলার ফিল্ড। অর্থাৎ যেমন কি স্কেলার ফিল্ডের উদাহরণগুলো কি হতে পারে, যেমন বলছি যে চাপ ক্ষেত্র, চাপ ক্ষেত্র, কিংবা হচ্ছে তাপমাত্রা ক্ষেত্র। তো এগুলো সাধারণত ইংলিশে বললে আমাদের বেটার হবে যে প্রেসার ফিল্ড, টেম্পারেচার ফিল্ড। এইগুলো প্রকৃতপক্ষে অনলি যে অবস্থানের উপর নির্ভর করে মানটা কিন্তু ভ্যারি করছে। আবার কোনো কোনো ভৌত রাশি যদি আমরা বলি যেটা অবস্থানের সঙ্গে সঙ্গে ওইখানে ডিরেকশনের উপরও নির্ভর করে, সেই বিষয়টাকে আমরা বলবো ভেক্টর ফিল্ড। তাহলে অবস্থান ও দিক, অর্থাৎ পজিশন এন্ড ডিরেকশন, দুটোর উপর যদি নির্ভর করে,
সেই যে ভৌত রাশিটা যেটাকে আমরা বলতে যাচ্ছি, যে ভৌত বিষয়টাকে আমরা বলছি, সেটা যদি দুটোর উপর নির্ভর করে থাকে তাকে আমরা বলি থাকি ভেক্টর ফিল্ড, ভেক্টর ক্ষেত্র। কিংবা হচ্ছে যেমন কি আমরা বলছি এই যে ইলেকট্রিক ফিল্ড, যেটার আমরা বলতে যাচ্ছি, ইন্ট্রোডিউস করতে যাচ্ছি এই চ্যাপ্টারে, তাকে বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, যাকে আমরা সিম্বলিক্যালি ই দিয়ে প্রকাশ করব। এটা একটা ভেক্টর ফিল্ড। তো এই ভেক্টর ফিল্ড কোথায় অবস্থান করবে? কোনো একটা, আমরা জানি যে আধানগ্রস্ত বস্তু রাখলে, এটা যারা একটা আধানগ্রস্ত বস্তু, আমরা সাপোজ ধরলাম পজিটিভ আধানগ্রস্ত বস্তু, এই আধানগ্রস্ত বস্তুর চারিদিকে, তাহলে ক্ষেত্র কাকে বলে, তড়িৎ ক্ষেত্র কাকে বলবো না, কোনো আধানগ্রস্ত বস্তুর চারিদিকে বিভিন্ন পজিশনে ওই যে আধানগ্রস্ত বস্তুটা যে পরিমাণ বল প্রয়োগ করছে, সেই বলের দিক বরাবরই কিন্তু তড়িৎ ক্ষেত্রের দিকটাকে ধরা হবে। তো আমরা ধরো সাপোজ এইখানে কোনো একটা পজিটিভ আধানকে এনেছি, Q0, সিম্পল একটা ছোট্ট আধানকে এনেছি, যেটা আধানগ্রস্ত বস্তুতে আধানের তুলনায় অনেক ছোট। আনলে কি হবে, এই আধানগ্রস্ত বস্তুটা একটা বল অনুভব করবে এই পজিশন থেকে, এবং ওই বলটাকে আমরা যদি একটা ভেক্টরের রিপ্রেজেন্টেশন করতে চাই, একটা ভেক্টরের মাধ্যমে দেখাতে চাই, তাহলে ওই পজিশন থেকে আমাদেরকে একটা তীর চিহ্ন যুক্ত রেখাংশ আঁকতে হবে। সেই রেখাংশের যে মড মানটা হবে ওইখানকার বলের যে সংখ্যাগত মান, এবং দিকটা হবে তীর চিহ্নের দিক বরাবর, অর্থাৎ এইখানে অবস্থিত বলটার অভিমুখটাকেই বলা হচ্ছে ওই বস্তুতে উপর প্রযুক্ত বল। এখন এই বলটা কিভাবে ও পাচ্ছে, যদি ইলেকট্রিক ফিল্ড বলা হচ্ছে কি সংজ্ঞাতে, যে কোনো একটা তড়িৎগ্রস্ত বস্তুর চারিদিকে বিভিন্ন পজিশনে আমি যদি ওই আধানগ্রস্ত মানে টেস্ট চার্জ, এই যে আধান, ক্ষুদ্র আধানগ্রস্ত বস্তু, আধানটা কণিকাটাকে আনলাম, এই যে ক্ষুদ্র আধানটাকে আমরা এনেছি, যার সাহায্যে এই আধানগ্রস্ত বস্তুর চারিদিকে আমরা বলের মান এবং দিকটাকে ধরম যাচাই করছি, কোন পজিশনে কি রকম, বিভিন্ন পজিশনে রেখে রেখে আমি সেই বলটার মানটাকে এবং দিকটাকে নির্ণয় করছি। তাহলে নিঃসন্দেহে প্রত্যেকটা বিন্দুতে বলের মান এবং দিক আলাদা আলাদা হবে। তো এই ক্ষেত্রে এই যে বিভিন্ন পজিশনে এই যে ক্ষুদ্র চার্জটাকে না আনলেও, আনার পূর্বেও কিন্তু তাহলে ওই পজিশনে ভিন্ন ভিন্ন পজিশনগুলোতে একটা যে ভৌত বিষয় ওখানে ছিল, যেটা কিনা ওইখানে টেস্ট চার্জ, যে ক্ষুদ্র আধানটাকে যাকে আমরা টেস্ট করার জন্য আনলাম, আনার সঙ্গে সঙ্গে ওর উপরও বল প্রয়োগ করতে পারছে, সঙ্গে সঙ্গে হোক বা কোনো মানে ওর উপর বল প্রয়োগ করতে পারছে। অর্থাৎ ওই যে আধানগ্রস্ত বস্তুটা এখানে এসেছে, এই আধানগ্রস্ত বস্তুটাকে আবার আধান চার্জটা এখানে এসেছে, Q0 চার্জটা এই আধানগ্রস্ত বস্তুটা জানতে পেরে গেছে, তাহলে সেই দিক বরাবর বল প্রয়োগ করছে। তো ইলেকট্রিক ফিল্ড কি বলছে না, এই আধানগ্রস্ত বস্তুটার আগেও ওখানে ছিল, পরেও ওখানে থাকবে, এবং কোনো অপরিবর্তিত অবস্থায় থাকবে। অর্থাৎ এই যে আধানগ্রস্ত বস্তুটা, আমরা ক্ষুদ্র আধানটা যাকে এনেছি, এটার মানটা অত্যন্ত নগণ্য হবে। তাহলে আমরা ওই যে বল আমরা মাপ করছি, ওই বলকে আবার সেই আধান দিয়ে ভাগ করলে যেটা পাবো, সেটাকেই বলা হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড এর ডেফিনেশন। অর্থাৎ এই যে আধানটাকে আনতে যাচ্ছি সেটা অত্যন্ত ক্ষুদ্র হবে। কেন ক্ষুদ্র হবে না, এই আধানটাকে যখনই আমরা এই যে উৎসটার কাছাকাছি, যে উৎসতে যে চার্জ রয়েছে তার কাছাকাছি আনতে চাইছি, তখন এই উৎসটাকে যেন প্রভাবিত না করে দেয়, তবেই তো আমি তার অরিজিনাল বিষয়টা জানতে পারবো। অর্থাৎ ওই আধানগ্রস্ত বস্তুটার জন্য এই পজিশন, ধরো এটাকে আমি পি পজিশন বলে বলছি, এই পি পজিশনে কি অবস্থা হয়েছে, তাহলে এই যে আধানগ্রস্ত বস্তুটাকে এখানে আনার জন্য একটা যে বল অনুভব করলো, তাহলে যে ভৌত বিষয়টা এখানে বল প্রদান করতে সাহায্য করছে, সেটাকেই আমরা বলে থাকছি যে তড়িৎ ক্ষেত্র। এবং তড়িৎ ক্ষেত্রটাকে নির্ণয় করা হয়ে থাকে কি, কোনো একটা একক আধানকে ওই আধানগ্রস্ত বস্তুর চারিদিকে পজিশনে আনলে যে বলটা অনুভব করবে, একক আধানের যে বলটা অনুভব করবে, তাকেই বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মানটা। তো নিঃসন্দেহে বুঝতে পেরেছো, কোনো জায়গায় আমরা যদি আধানগ্রস্ত বস্তু থাকে এই জায়গায়, তাহলে এই বস্তুটার এখানে বল যে অনুভব করছে, তাহলে এই বস্তুটা চার্জ কণাটা না থাকলে, ওই চার্জ কণাটা না থাকলে এই আধানগ্রস্ত বস্তুটার জন্য ওই পজিশনে নিশ্চয়ই একটা এই পজিশনটা, যেখানে এই পজিশনটাকে যদি সেম বলি, এই পজিশনে একটা তড়িৎ ক্ষেত্র আগে থেকেই ছিল এই আধানগ্রস্ত বস্তুটার জন্য, এবং সেই তড়িৎ ক্ষেত্রের মানটা এবং দিকটাকে আমরাও ঠিক একইভাবে ভেক্টর সাইন দিয়ে প্রকাশ করব, যাকে আমরা বলবো ইলেকট্রিক ফিল্ড। অর্থাৎ
বিভিন্ন পজিশনে, তাহলে বিভিন্ন ডিরেকশনে কিন্তু তার যেমন ফোর্স অনুভব করবে, বিভিন্ন ডিরেকশনে আমরা যদি তার ইলেকট্রিক ফিল্ড বের করে থাকি সেম পাবো, সেম না হোক অর্থাৎ সেই ডিরেকশনেই পাবো। এবং এর মানটা আমরা পাবো কিভাবে, সেই বলকে আধান দিয়ে ভাগ করলে তবেই আমরা পাবো। তো নিশ্চয়ই তোমরা ইলেকট্রিক ফিল্ড বিষয়টাকে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, যে কোনো একটা আধানগ্রস্ত বস্তুর চারিদিকে, তাহলে সেখানে বলের মান আর ইলেকট্রিক ফিল্ডের মানের মধ্যে একটু ডিফারেন্স হবে। বলের মানকে আধান যে টেস্ট চার্জ দিয়ে ভাগ, ক্ষুদ্র আধান যাকে এনেছি একেই আমরা বলেছি টেস্ট চার্জ, অর্থাৎ পরীক্ষক আধান, টেস্ট চার্জ, এটা দিয়ে ভাগ করলে যেটা পাবো আমরা ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা এখানে পাবো। তাহলে এটা একটা ক্ষেত্র ভেক্টর, তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। এখন এই যে ক্ষেত্র ভেক্টর, এর আরো কতগুলো বৈশিষ্ট্য রয়েছে এই ক্ষেত্র ভেক্টরটা, অর্থাৎ এইখানে যখন আধানগ্রস্ত বস্তুটা আনা হয়, ও কি সঙ্গে সঙ্গে জানতে পেরে যায় এখানে আধানগ্রস্ত বস্তুটা এসেছে, ওকে এই জন্য বল প্রয়োগ করা শুরু করে না, সঙ্গে সঙ্গে জানতে পারে না। তো আমরা যদি এই আধানগ্রস্ত বস্তুর সামনে এই Q0 টেস্ট চার্জটাকে সামান্য এইখানে যদি নিয়ে চলে আসে, দ্রুত এখানে নিয়ে চলে এসে এই পজিশনে এসে রাখলাম, Q0টাকে রাখলাম, তাহলে কি ও সঙ্গে সঙ্গে এইখানে বল প্রয়োগ করে দেবে? সঙ্গে সঙ্গে ইমিডিয়েট তৎক্ষণাৎই কি ওকে বল প্রয়োগ করতে পারবে? না, এই ইনফরমেশনটা এখানে পৌঁছতে কিন্তু সময় লাগবে। তখন এর উপর বলটা এতদূর পর্যন্ত পাঠাতে, বল প্রয়োগ করতে তার কিছুটা টাইম ল্যাগ হবে। অর্থাৎ এই যে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের কিছু যে সিগনিফিক্যান্স রয়েছে, ও কিন্তু একটা টাইম এর সাপেক্ষে গতিশীল, অর্থাৎ গতিশীল হওয়ার ওর একটা গতিবেগ রয়েছে। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটাকে আমরা বলছি কি এর একটা গতিবেগ আছে, সেই জন্যই কিন্তু ও তৎক্ষণাৎ কোনো আধানগ্রস্ত বস্তুর অস্তিত্বকে সঙ্গে সঙ্গে কিন্তু বুঝতে পারে না, অর্থাৎ কিছুক্ষণ সময় লাগে। এই গতিবেগটা কিন্তু আলোর গতিবেগের সঙ্গে সমান। কি বলছি বোঝা গেল? যে ইলেকট্রিক ফিল্ডের গতিবেগ ই এর গতিবেগ আলোর গতিবেগের কিন্তু সমান হয়। তো এই রকম ভাবে ইলেকট্রিক যে আমরা ক্ষেত্রটা আমরা বলতে যাচ্ছি, এই ধরনের ক্ষেত্র ভেক্টরগুলো সাধারণত আমরা মহাকর্ষীয় যে ক্ষেত্র ভেক্টর, যেটা কিন্তু দূরবর্তী স্থানে ক্রিয়াশীল হয়ে থাকে, সেখানেও আমরা জানবো। বিভিন্ন পজিশনে কিন্তু আমরা যে ক্ষেত্র ভেক্টরগুলো, আমরা যে বলগুলো আলোচনার ক্ষেত্রে আমরা এদেরকে আমরা ইন্ট্রোডিউস করতে পারি, সেই সমস্ত বলগুলো কিভাবে কাজ করছে। তো এখন এই যে তাহলে কিভাবে তড়িৎ ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটাকে ক্যালকুলেশন করা হয় নিশ্চয়ই তোমরা এইখানে বুঝতে পারবে। এখন চলে আসছি ফিল্ডের পর। এই যে ইলেকট্রিক ফিল্ড বিষয়টাকে আমাদের যদি উপলব্ধি করতে হয়, তো সেই উপলব্ধি করার জন্যই কিন্তু বিজ্ঞানী যে ফ্যারাডে 1785 খ্রিস্টাব্দে সম্ভবত যে তড়িৎ বলরেখা, লাইন্স অফ ফোর্স বা ফিল্ড লাইন্স যাকে বলা হচ্ছে, তিনি সেই বলরেখার ধারণাটা দিয়েছিলেন। বলরেখা অর্থাৎ কোনো একটা আধানগ্রস্ত বস্তু থেকে কিভাবে ওই পজিশনে অন্য একটা আধানগ্রস্ত বস্তু রাখলে যে বলটা অনুভব করে, সেইটাকে তিনি বোঝার জন্য বলরেখার ধারণা নিয়ে এসেছিলেন। এবং তিনি সেই বলরেখার ধারণাতে বলেছিলেন কি ওই বলরেখাগুলো সমস্ত পজিটিভ আধানগ্রস্ত বস্তু থেকে কিন্তু লম্বভাবে বেরিয়ে যাবে, লম্বভাবে কিন্তু বেরো। আবার যদি নেগেটিভ আধানগ্রস্ত কোনো বস্তু হয়ে থাকে, তো এখন আমরা যদি পজিটিভ একটা বিন্দু আধান বলি, তাহলে তো সেটার পজিশন একটা সেন্টার, একটা পয়েন্টই হবে। কিন্তু যদি কোনো একটা বৃহৎ বস্তু বলি, তাহলে এই বৃহৎ মানের একটা আধানগ্রস্ত বস্তুর কথা, বৃহৎ বলতে কি তুলনামূলকভাবে স্পেরিক্যাল শেপ বিশিষ্ট একটা বড় আধানগ্রস্ত বস্তু যদি হয়, তাহলে ওখান থেকেও, তাহলে যদি নেগেটিভ একটা বিন্দু আধান হয়ে থাকে, তাহলে নেগেটিভ বিন্দু আধান হলে এখানে বলরেখাগুলো কিন্তু লম্বভাবে এখানে এর দিকে, যে এদের বলরেখাগুলোর দিক হবে এরকম। অর্থাৎ কোনো একটা একক ধনাত্মক আধানকে যে দিক বরাবর বলটা অনুসরণ করবে, বল বরাবর রেখে দিলে গতিশীল অবস্থা অনুভব করবে, সেই দিকটাকেই বলা হচ্ছে বলরেখার দিক। তাহলে একক একটা পজিটিভ আধানকে পজিটিভ বিন্দু আধানের পাশে রাখলে সে নিশ্চয়ই বিভিন্ন দিকে সরে যাবে, সে লম্বভাবে সরে যেতে শুরু করবে স্ট্রেট লাইন বরাবর। আবার এখানে একটা যদি রাখা হয়, এখানেও ঠিক একটা স্ট্রেট লাইন বরাবর কিন্তু তার সেন্টার বরাবর কিন্তু গতিশীল হওয়ার চেষ্টা করবে। আবার যদি একটা বৃহৎ বড় আধানগ্রস্ত বস্তুকে রাখি, চার্জগ্রস্ত বস্তু, তাহলে এই আধানগ্রস্ত বস্তুর সেন্টারের দিকে কিন্তু বলরেখাগুলোর সবার কিন্তু ডিরেকশনটা হবে। তাহলে এমন ভাবে ডিরেকশনটা হবে, সমস্ত বলরেখাগুলো কিন্তু ওই বিন্দু
কেন্দ্র সেন্টার অভিমুখী কিন্তু হবে, কোনো তার অন্য কোনো পজিশন অভিমুখী হবে না। তাহলে বলরেখাগুলোর যে ডিরেকশন সাধারণত পজিটিভ থেকে বেরিয়ে যাবে, আবার নেগেটিভের দিকে প্রবিষ্ট হবে। তাহলে দুটো যদি পজিটিভ বিন্দু আধানকেই রাখি, দুটো পজিটিভ বিন্দু আধান রাখলে কি হবে, এখান থেকে বলরেখাগুলো পরস্পর কিন্তু এখানে কিন্তু যে পরস্পরকে কিন্তু ইনকম্প্রেসিবল ফ্লুইডের মতো এদেরকে কিন্তু লম্বভাবে তো বেরোবে, এদের মধ্যবর্তী ক্রিয়াশীল হয়ে হবে, অর্থাৎ এরা পরস্পরকে এই যে দিক দ্বারা বুঝতে পারছি এই বলরেখাগুলো পরস্পরকে কখনো কিন্তু কাট করবে না। তাহলে এই বলরেখাগুলোর কতগুলো বৈশিষ্ট্য আছে, এরা কি হবে না পজিটিভ আধান থেকে শুরু হয়ে গিয়ে নেগেটিভ আধানে শেষ হবে, এবং এরা কিন্তু একটা অর্ধবৃত্ত কমপ্লিট করছে, পূর্ণ বৃত্ত কমপ্লিট করতে পারছে না। এবং যদি দুটো এরা কিন্তু ইনকম্প্রেসিবল লিকুইডের মতো কিন্তু, অর্থাৎ টান টান যুক্ত তারের মতো এরা কাজ করবে, এরা পরস্পরকে কিন্তু ছেদ করবে না। আর এই যে বলরেখাগুলো যে একটা কিন্তু কাল্পনিকভাবে ধরে নেওয়া হয়েছে, প্রকৃতপক্ষে কিন্তু বলরেখার কোনো অস্তিত্ব নেই। তো এখন এই বলরেখার কথা বলতে গিয়ে, লাইন্স অফ ফোর্স বলতে গিয়ে আমরা এখানে তড়িৎ বলরেখার কথা বলছি। তো প্রকৃতপক্ষে আবার যখন চৌম্বক বলরেখার কথাও আমরা পড়ব, তবে সেক্ষেত্রে চৌম্বক বলরেখার ধারণা কিন্তু বিন্দু চৌম্বক, কারণ চৌম্বক অর্থাৎ মেরু অর্থাৎ একক পজিটিভ যে চুম্বক আধান বলে কোনো কিছু হয় না। তো সেক্ষেত্রে কিন্তু বলরেখাগুলোকে আমরা চৌম্বক বলরেখাটা বলাটা যে আমাদের ক্ষেত্রে কিন্তু একটু যে সিগনিফিকেন্সের দিক দিয়ে গন্ডগোলটা হবে। তো সে যাই হোক, তবে বিন্দু আধানগুলোর ক্ষেত্রে যে বলরেখাগুলোর দিক যেরকম হয়ে থাকে, চুম্বকের ক্ষেত্রেও ঠিক সেম কেস হয়ে থাকে, কিন্তু সেক্ষেত্রে বিন্দু চৌম্বক যে চৌম্বক বিন্দু অর্থাৎ সেই রকম বলে কোনো কিছু কিন্তু অস্তিত্ব নেই। কারণ এলিমেন্ট হতে পারে, কিন্তু সেই এক একটা কারেন্ট এলিমেন্ট কিন্তু এক একটা যে চৌম্বক দ্বিমেরু সৃষ্টি করে। তো সেটাতে আমরা পরবর্তী অধ্যায়ে আসবো। তো এই বলরেখাগুলোর বৈশিষ্ট্য জানার পর ভিন্ন ভিন্ন আধানগ্রস্ত বস্তুগুলো রাখলে তাদের মধ্যে যে বলরেখাগুলো কিরূপ প্রকৃতির হয়, এই যে আবার যদি একটা পজিটিভ আধানগ্রস্ত বস্তু এবং তার সামনে একটা নেগেটিভ আধানগ্রস্ত বস্তু রাখি, তাহলে তাদের মধ্যে বলরেখাগুলো এমনভাবে যে প্রকাশিত হবে বা তার বিস্তার লাভ করবে, পজিটিভ থেকে বেরিয়ে নেগেটিভের দিকে যাবে। তো এই বলরেখাগুলোর প্রত্যেকটা বিন্দুতে আমরা তাহলে তড়িৎ ক্ষেত্রের ডিরেকশনটা কিন্তু পাবো। কি করে, যদি স্ট্রেট লাইন হয় তাহলে সেখানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা কি হচ্ছে, যে সেই স্ট্রেট লাইন বরাবর সেই যে উৎস আধানের দিক বরাবর হতে পারে কিংবা বিপরীত দিক বরাবর হতে। যদি এটা নেগেটিভ আধান হয় তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কি, ওই বিন্দুতে এই মাইনাস আধান অভিমুখী। আবার যদি পজিটিভ আধান হয়ে থাকে, এখানে ইলেকট্রিক ফিল্ডের অবস্থান যে কোনো বিন্দুতে যদি বলি, ওই বিন্দুতে একটা যে ট্যানজেন্ট টানতে হবে। যদি স্ট্রেট লাইন হয়ে থাকে তো ওটা স্ট্রেট লাইন বরাবর বেরিয়ে যাচ্ছে সেন্টার থেকে। আর যদি যেমন ভাবে এইখানে যে কোনো বিন্দুতে বলরেখাগুলোর উপর যে ইলেকট্রিক ফিল্ডের অবস্থান কি হবে, তাহলে এই বিন্দুতে ওই বলরেখার উপর ট্যানজেন্ট টানলে এইখানে বলরেখার অভিমুখ হবে, এইখানে বলরেখার অভিমুখ কি হবে, বলরেখার উপর ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ কি হবে, এইখানে পজিশনে আমাদেরকে ট্যানজেন্ট টানলে সেটাই হবে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ। দেখা গেছে দুটো একক বিন্দু আধান সমান এবং বিপরীত একক বিন্দু আধানকে যদি পরস্পর ক্ষুদ্র দূরত্বে রাখা হয়, তাদের মাঝে যে একটা সমান দূরত্বের উপর এইখানে কিন্তু একটা যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, সবগুলো কিন্তু পরস্পর সমান্তরাল হয়ে থাকে, এবং এই ফিল্ডটা কিন্তু এখানে একটা যে সুষম তড়িৎ ক্ষেত্র কিন্তু আমরা ধরতে পারছি। আবার ভিন্ন ভিন্ন পজিশনে তড়িৎ ক্ষেত্রের অভিমুখগুলো এখানে চেঞ্জ হবে, এইখানের গুলো আবার যে চেঞ্জ হবে। তো ভিন্ন ভিন্ন জায়গায় আমরা এই বিন্দুতে যদি বলি তড়িৎ ক্ষেত্রের অভিমুখ, এই বিন্দুতে ট্যানজেন্ট টানলে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা পাবো, এবং এই যে তীর চিহ্ন যুক্ত রাশিটার মানটা আমরা কিন্তু বলবো যে তড়িৎ প্রাবল্যের মান। তো একটা বিন্দু আধান রাখলে আমরা জানি একটা বিন্দু আধানের তড়িৎ যে বলরেখার সাহায্যে কি করে যে তড়িৎ ক্ষেত্রটাকে আবার সমতা জানা যায়, তড়িৎ বলরেখার সাহায্যে কি করে তড়িৎ ক্ষেত্রটাকে আমরা জানবো। তো বলরেখার যে কোনো বিন্দুতে ট্যানজেন্ট টানলে বলরেখা ও তড়িৎ ক্ষেত্র, তাহলে তড়িৎ ক্ষেত্র যেহেতু একটা ভেক্টর রাশি, তাহলে বলরেখার উপর কোনো বিন্দুতে ট্যানজেন্ট টানলে ওই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর অর্থাৎ তড়িৎ ক্ষেত্র ভেক্টরটার দিক আমরা পেয়ে যাচ্ছি। এবং মানটা কি করে পাবো, মানটা তো যে ওইখানে যে বল অনুভব করবে সেই বলকে টেস্ট চার্জ দিয়ে ভাগ করলে ওই জায়গায় আমি যে ইলেকট্রিক ফিল্ডের মানটা কিন্তু আমরা পেয়ে যাব। তো এইভাবে কোনো একটা পজিশনে ইলেকট্রিক ফিল্ডের মান
এবং দিক দুটোকে কিন্তু বলরেখার সাহায্যে আমরা নির্ণয় করতে পারি। তো এখন বলরেখাগুলো আমরা যখন একটা বিন্দু আধান বলবো, এই বিন্দু আধান থেকে বলরেখা কিন্তু যদি স্ট্রেট ভাবে ছড়িয়ে যাচ্ছে, তো এই একটা বলরেখাগুলো ছড়িয়ে যাচ্ছে, তো কোনো একটা যদি আমি তার চারপাশে কাছাকাছি অঞ্চলে যদি দেখি, আমরা জানি যে কাছে ইলেকট্রিক ফিল্ডের মান বেশি হবে, দূরে ইলেকট্রিক ফিল্ডের মান কম হবে, কারণ বল কম অনুভব করবে। তো আমরা সেই বলরেখার সংখ্যার সঙ্গে অর্থাৎ কি করে আমরা তড়িৎ ক্ষেত্রের মানটাকে আমরা জানার চেষ্টা করব। যদি একক ক্ষেত্রফলের উপর কতগুলো বলরেখা গেছে সেই মানটার সাহায্যে কিন্তু তড়িৎ ক্ষেত্রের মানটাকে আমরা নির্ণয় করব। যদি এই 1 2 3 4 5 6টি বলরেখা ধরো গেছে, আমরা যদি এই যে বিন্দু আধানটাকে কেন্দ্র করে একটা যদি গোলক কল্পনা করি, স্ফেয়ার কল্পনা করি, সেই স্ফেয়ারকে কাট করেছে, ধরো আমি একক একটা স্ফেয়ার নিয়েছি, 1 মিটারের একটা স্ফেয়ার, তাহলে 1 মিটারের স্ফেয়ারের ক্ষেত্রফলের মান কত? 4 পাই ইন্টু 1 স্কোয়ার, এটা হচ্ছে এরিয়াটার মান। তাহলে মোট 6টা ক্ষেত্রফল গেছে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের মানটা আমরা জানতে পারবো যে 6টা ভাজিতক এরিয়া, 6 বাই, অর্থাৎ বলরেখার সংখ্যা ভাজিতক এরিয়া। এখন আমরা যদি আরো একটা দূরবর্তী স্থানে যদি আমরা একটা স্ফেয়ার কল্পনা করি, তাহলে দেখবো যে সেটা দূরত্ব যদি আমরা বলি 2 সিমিলার ওয়েতে, তাহলে এক্ষেত্রে এটা ধরো E1 পজিশন, E1 ধরো বলছি, তাহলে E2 সেকেন্ড স্ফেয়ারের উপর ইলেকট্রিক ফিল্ডের যে মানটা কত হবে, সেই 6টা বলরেখাই গেছে কিন্তু এরিয়াটা সেখানে হয়ে গেছে কিন্তু 4 পাই, কত হয়ে গেছে না 6 বাই 4 পাই ইন্টু 2 স্কোয়ার মানে 4, 16 পাই, 6 বাই 16 পাই, আর এখানে ছিল 6 বাই 4 পাই। তাহলে দেখতে পাচ্ছ যে রিলেটিভ যে ডেনসিটিটা, তড়িৎ যে বলরেখাগুলোর রিলেটিভ ডেনসিটি কমে গেলেই আমরা সেটাকে বলবো যে তার তড়িৎ ক্ষেত্র কমে গেছে। তো এইভাবে আমাদের ভিজুয়ালাইজেশনের সাহায্যে কিন্তু আমরা বলরেখার সাহায্যে তড়িৎ ক্ষেত্রের মানটা আমরা রিলেটিভ সংখ্যা থেকে বুঝতে পেরে যাই। তো এমনিভাবে জেনারেলি কোনো দিন আমি তোমাদের ছবি দিয়ে থাকি, এইরকম একটা ছবি দিলাম, তাহলে এই পজিশনে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা নিঃসন্দেহে যে একক ক্ষেত্রফল কল্পনা করলে অনেকগুলো বলরেখা গেছে, আর এইখানে এরিয়াটা যেহেতু বেশি এবং সেই এরিয়ার মধ্যে দিয়ে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে ইলেকট্রিক ফিল্ড যে বলরেখার সংখ্যা কম হওয়ার জন্য এখানে ইলেকট্রিক ফিল্ডের মানটা কম হবে। তো এখন এই বলরেখাগুলো এবং তড়িৎ ক্ষেত্রগুলোর আরো কিছু যে সম্পর্ক রয়েছে, তো ভিন্ন ভিন্ন আধানগ্রস্ত বস্তু থেকে কি ধরনের বলরেখাগুলো নির্গত হয়ে থাকে, তো সেটার একটা সংক্ষেপে আমরা আলোচনাটা করছি। তো যদি বলি একটা পজিটিভ আধানগ্রস্ত প্লেট যদি বলি, তাহলে প্লেট মানে কি তার আধানের দুপাশে কিন্তু আধান ছড়িয়ে যাবে, এবং এই বলরেখাগুলো এখানে কোন দিক বরাবর, এইভাবে কি বলরেখা বাঁকা ভাবে বেরোবে না স্ট্রেট ভাবে বলরেখাগুলো এখানে বেরোবে, এইখানে কিন্তু বলরেখাগুলো পরস্পর কিন্তু সব প্লেট থেকে সমান্তরাল ভাবে লম্ব ভাবে কিন্তু বলরেখাগুলোর অভিমুখ হবে। কারণ কি, যদি এই বলরেখা একটা বাঁকা ভাবে অবস্থান করতো, তাহলে এই বলরেখাটাকে দুটো উপাংশে ভাগ করব, এই বলরেখাটাকে কিন্তু যে যদি এই বলরেখাটা কি করবে, এই যে প্লেটের যে তড়িৎকে গতিশীল করে দিতে সাহায্য করবে, তাহলে কিন্তু সেইটা কিন্তু রিডিস্ট্রিবিউশন করে দেবে, অর্থাৎ যেটা কিন্তু সম্ভব না। অর্থাৎ এই যে যদি চার্জ ডেনসিটি এই যে তলের উপর যদি আধানটা সুষমভাবে ছড়িয়ে থাকে, তবে কিন্তু আমরা সিমেট্রি থেকে বলতে পারি যে কোনো একটা জায়গায় আধান রাখলে সে এখানকার আধানটাকে কিন্তু কাট করে দেবে, অর্থাৎ তার পার্শ্ববর্তী দিকের যে ইলেকট্রিক ফিল্ডগুলোকে ক্যান্সেল হয়ে যাবে, সমস্ত ইলেকট্রিক ফিল্ডগুলো কিন্তু সমান্তরালভাবে লম্বভাবেই কিন্তু বেরোবে। তো যে কোনো আধানগ্রস্ত প্লেট থেকে, এটা যদি যে চার্জ প্লেট হয়, ইনফাইনাইট প্লেট হয়, এটা একটা যে কুপরিবাহী বস্তুর যে প্লেটের উপর আধান ছড়ানো থাকতে পারে, সেক্ষেত্রেও আধানগুলো থেকে বলরেখাগুলো লম্বভাবে কিন্তু বের হবে। এখন আমরা যদি দুটো আধানগ্রস্ত প্লেট রাখি, একটা পজিটিভ আধান আর একটা নেগেটিভ আধানগ্রস্ত প্লেট, তাহলে এক্ষেত্রে বলরেখাগুলো কিন্তু এই পজিটিভ প্লেট থেকে নেগেটিভ প্লেটের দিকে কিন্তু এখানেই থাকবে, এই বলরেখার অস্তিত্বের বাইরে থাকবে না। এবারে বাইরে যেখানে যদি আমরা শূন্য বিভব ধরে থাকি, শূন্য, তাহলে সেই শূন্য থেকেও পজিটিভের দিকেও তড়িৎ ক্ষেত্র থাকতে পারে, আবার শূন্য থেকে মাইনাসের দিকেও তড়িৎ ক্ষেত্র থাকতে পারে। তো সেটাকে আমরা ধরছি না। এই যে দুটো চার্জ প্লেটের মধ্যে, বিপরীত আধানগ্রস্ত দুটো প্লেটের মধ্যে তড়িৎ ফিল্ড যেটা থাকবে, এই যে তড়িৎ ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র বলে বলছি, এখানে যেখানে আমরা বলরেখাগুলো সমান্তরাল করে আঁকবো, সেটা কিন্তু বলা হবে সুষম তড়িৎ ক্ষেত্র, অর্থাৎ যেখানে সমান্তরাল হবে।
যে বলরেখাগুলো কি হবে না সমান্তরাল হবে। আর যেখানে বলরেখাগুলো যদি সমান্তরাল না হয় তাহলে আমরা বলবো সেটা একটা অসম বা অসম তড়িৎ ক্ষেত্র। যে এইরকম ধরো বলরেখাগুলো আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে যে পজিশনের আর এখানের মধ্যে সমান্তরাল নেই, তাহলে এটা একটা অসম তড়িৎ ক্ষেত্র। তো এইভাবে বিভিন্ন যে তড়িৎ ক্ষেত্র তাদের দিক এবং তাদের মানগুলো কিভাবে বলরেখার ধারণা থেকে আমরা পাচ্ছি, বিজ্ঞানী ফ্যারাডে এই যে ভিজুয়ালাইজেশন করার জন্য তড়িৎ ক্ষেত্রটাকে সহজে এটা কিন্তু ইন্ট্রোডিউস করেছিলেন। কিন্তু বাস্তবে এইরকম কিন্তু তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ বলরেখা কিন্তু এইভাবে বেরিয়ে নেই। তো সে আমরা জাস্ট ভিজুয়ালাইজেশনের জন্য কিন্তু এটা আমরা জানলাম। তো এই চ্যাপ্টারের যে অংশগুলোর এটা হচ্ছে আমরা থিওরিটিক্যাল দিকটা আজকে আলোচনা করছি। এই থিওরিটিক্যাল দিকে আজকে যেটা আমরা আলোচনা করছি, এই থিওরিটাকে আমরা দুটো পর্যায়ে আলোচনা করছি। একটা হচ্ছে যে এলিমেন্টারি থিওরি, যেখানে আমরা বেশি ম্যাথমেটিক্সে যাচ্ছি না, আর থিওরির একটা পার্ট রয়েছে, একটা ম্যাথমেটিক্স দিকটাও রয়েছে। তো এই ম্যাথমেটিক্সে যাওয়ার আগে আমাদের এই এলিমেন্টারি যে থিওরিটা আমাদেরকে যেটা আমরা বলছি আলোচনাটা করছি আজকের, সেটা থেকে কিন্তু পরবর্তীকালে ম্যাথমেটিক্সে যখন আলোচনা করব সেখানে আমাদের আরো সহজ হবে। তো এইভাবে আজকের আলোচনাতে আমরা তড়িৎ ক্ষেত্রের যে এলিমেন্টারি যে ক্ষেত্র সম্পর্কে ধারণা কিংবা বলরেখা সম্পর্কে ভিন্ন ভিন্ন বস্তু থেকে বলরেখার সম্পর্কে ধারণাটা আমরা লাভ করলাম। তো এইবারে কিন্তু আমরা হচ্ছে কি বিভিন্ন তড়িৎ ক্ষেত্রের মানটা নির্ণয় করব। বিভিন্ন চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য তড়িৎ ক্ষেত্রের মানটা আমরা নির্ণয় করব। তো কিভাবে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয় এবং তার ভিজুয়ালাইজেশনটা আমরা করে নেওয়ার পরে যে তড়িৎ যে ক্ষেত্র বিভিন্ন চার্জ ডিস্ট্রিবিউশন কিংবা বিন্দু আধানের জন্য আমরা ইলেকট্রিক ফিল্ডের ক্যালকুলেশনটা করব। তাহলে তড়িৎ ক্ষেত্র নির্ণয় আমরা করতে যাচ্ছি। তো তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে গেলে আমরা জেনেছি কি যে ওই জায়গায় বল নির্ণয় করতে হবে। বল নির্ণয় করার পর টেস্ট চার্জ যে পরীক্ষক আধান দিয়ে আমাদেরকে ভাগ করে দিলেই সেখানে কিন্তু তড়িৎ ক্ষেত্রের মানটা কিন্তু আমাদের জানা হয়ে যাবে। তো বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র নির্ণয় যেটা আমরা করব, যে কতগুলো একটা ধরো ফার্স্ট পজিশনে চলে এসেছে একটা বিন্দু আধান, বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র। তাহলে আমরা ধরো বলছি একটা বিন্দু আধান, পজিটিভ বিন্দু আধান এইখানে রাখা আছে। তাহলে এই বিন্দু আধান থেকে আর পজিশনে আমরা ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের মানটা আমরা নির্ণয় করব। তো আমরা এইখানে যদি একটা টেস্ট চার্জ কিউ ক্ষুদ্র আধান যদি নিয়ে আসি, তাহলে আমরা ক্ষুদ্র আধান আনবো কেন বলেছি, যে ক্ষুদ্র আধানের পরিমাণটা এমনই ক্ষুদ্র হবে যে এ কিনা সোর্স চার্জ যে উৎস যে আধানকে কিন্তু প্রভাবিত করবে না, বা উৎস আধানের জন্য যে সৃষ্ট যে উৎস আধানকে প্রভাবিত করতে যাতে না পারে, সেই জন্য এই টেস্ট চার্জটাকে অত্যন্ত কিন্তু ক্ষুদ্র করা। তাহলে এই যে আর দূরত্বে এই বিন্দু আধানের সেন্টার থেকে এই বিন্দু আধানের সেন্টার পর্যন্ত যে দূরত্বে, তো এই পজিশনে আমরা একটা জিনিস বলে নিয়ে থাকি, বিন্দু আধান না হয়ে যখন আমরা বড় আধান বলেছিলাম সেক্ষেত্রে আমরা বড় কোনো বৃহৎ যে সেটাতে আসবো। তাহলে এই আর পজিশনে আর দূরত্বে যদি আমরা বল নির্ণয় করে থাকি, এই টেস্ট আধানটাকে এই কিউ আধানের জন্য বিন্দু কিউ আধান যে বল প্রয়োগ করবে সেটা আমরা জানি কত, কুলম্বের সূত্র থেকে Q0 Q/4πε0 r²। এবং এদের দিকটা আমরা জানি এই আর এর স্পর্শক বরাবর স্ট্রেট লাইন বরাবর বেরিয়ে যাবে, কারণ আমরা বলরেখার ধারণা থেকে জানি। তাহলে এইভাবে এই বলটাকে যদি আমরা ভেক্টোরিয়ালি রিপ্রেজেন্ট করি আর কে বরাবর, তাহলে এই যে ইলেকট্রিক ফিল্ডটা কাকে বলা হচ্ছে, ইলেকট্রিক ফিল্ডটা বলা হচ্ছে যে লিমিট Q0 টেন্ডস টু 0 এই যে F/Q0, অর্থাৎ সিম্পলি Q0 দিয়ে যদি আমরা ভাগ করে দিই যেটা পাবো ইলেকট্রিক ফিল্ডের মানটা Q/4πε0 r² এবং এর ডিরেকশনটা থাকছে আর ক্যাপ বরাবর, অর্থাৎ ট্যানজেনশিয়ালি যে এই যে আধানটার সেন্টার থেকে বেরিয়ে যাচ্ছে সোজা স্ট্রেট লাইন বরাবর। তো এইটাই হচ্ছে একটা বিন্দু আধানের জন্য তড়িৎ প্রাবল্যের মানটা। তো এই সূত্রটা থেকে আমরা যদি কিছু কনফিউশন আমরা কিছু যদি ডিসকাশন করে থাকি, যে এই আধানের জন্য যে তড়িৎ প্রাবল্যটা আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু আর এর যেহেতু স্কোয়ার রয়েছে,
আরটা যদি বড় করে দিই, দ্বিগুণ করে দিই, তাহলে কত হবে? 4 গুণ কিন্তু কমে যাবে, তড়িৎ প্রাবল্য কমে যাবে। যেটা আমরা যদি বলি এই পজিশনে তড়িৎ ক্ষেত্রটাকে যদি আমরা বিন্দু আধানের সাপেক্ষে যদি এই যে ভেক্টর দিয়ে আমরা প্রকাশ করি, তাহলে তার দ্বিগুণ দূরত্বে, তাহলে আর জিরোর যে দ্বিগুণ দূরত্ব আমরা ধরো, তাহলে এই পজিশনে সমস্ত জায়গাগুলোতে আমরা যদি একটা কাল্পনিক একটা স্ফিয়ার কল্পনা করি, এই স্ফিয়ারের প্রত্যেকটা বিন্দুতে এই যে ভেক্টরটার মানটা কিন্তু আর দিকগুলো এই ধরনের হবে, ট্যানজেনশিয়ালি বেরিয়ে যাবে, অর্থাৎ এই মানগুলো এই ইলেকট্রিক ভেক্টরের মানের সঙ্গে সমান হবে, বোঝা গেছে? এবং তার দিকগুলো হবে কিন্তু স্পর্শক বরাবর, যে ট্যানজেনশিয়ালি যার সমস্তগুলোর দিক সেন্টারে কিন্তু থাকবে, এইভাবে কিন্তু বলরেখা। যদি আরো দূরের দিকে চলে যায়, তাহলে নিশ্চয়ই আর বৃদ্ধির সঙ্গে সঙ্গে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের মানটা কমবে, এবং সেই ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা যদি বলছি এই পজিশনে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটার মান কত, নিশ্চয়ই এই পরিমাণ ভেক্টর থেকে কম হবে এবং সে ট্যানজেনশিয়ালি থাকবে এই বিন্দু থেকে, এই বিন্দুর যে কাল্পনিক স্ট্রেট লাইন থেকে সেও স্ট্রেট লাইন বরাবর হবে, কিন্তু মানটা ছোট হবে। যদি এই পজিশনে একটা ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের মানটা আমরা বোঝার চেষ্টা করি, তাহলে এই বিন্দু এবং এই বিন্দুর সংযোজকারী সরলরেখা থেকে তার দিকটা বেরিয়ে যাবে, কিন্তু মানটা ছোট হবে, অর্থাৎ তাদের যে মানটার ম্যাগনিটিউড গুলো কমে যাচ্ছে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের। তাহলে এটা R2 পজিশন, এটা R3 পজিশন, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর E2, এটাকে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর যদি E3 বলে থাকি, তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এটা E1, তাহলে E1 গ্রেটার দেন E2 গ্রেটার দেন E3, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা কিন্তু পজিশনের থেকে ধীরে ধীরে কম হবে গ্রাফিক্যালি যদি আমরা এটাকে রিপ্রেজেন্ট করব। আর ভেক্টরের সাহায্যে, বলরেখার সাহায্যে যদি আমরা তুলনা করি, আবার বলরেখার ধারণা থেকে জানি কি যে এই বিন্দু দিয়ে যদি একটা যে স্ফিয়ার কল্পনা করি, তার একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে বলরেখার সংখ্যা একই থাকলেও কি হচ্ছে, ক্ষেত্রফল যেহেতু বেড়ে যাচ্ছে মানটা কিন্তু কমে যাবে। তো এই পজিশনে প্রত্যেক বিন্দুগুলোতে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। তো এইবারে আমি যদি কাছের দিকে আসতে চাই, এবং কাছের দিকে আস্তে আস্তে মানে এই আধানের উপরে যদি সমাপাতিত হয়ে যায়, তাহলে এই যে সমীকরণটা আমরা পাচ্ছি ইলেকট্রিক ফিল্ডের Q/4πε0r², এই সমীকরণ থেকে আমরা কি পাবো, যে আরটা যদি জিরো পজিশনে চলে যায়, অর্থাৎ এইটা কিন্তু ইলেকট্রিক ফিল্ড হয়ে যাবে কিন্তু ইনফাইনাইট, টেন্ডস টু ইনফাইনাইট, অর্থাৎ at r টেন্ডস টু 0, যখন আরটা ছোটর দিকে যাবে তখন ইলেকট্রিক ফিল্ড কিন্তু অসীম। অর্থাৎ আধানের উপরেই কিন্তু আমরা ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে কিছু জানি না, আধান থেকে দূরবর্তী স্থানে আমরা যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি ইলেকট্রিক ফিল্ডের মানটাকে y অক্ষ বরাবর, এবং ডিস্টেন্সটাকে বিন্দু আধান থেকে এই যে কিউ আধানটাকে রেখেছিলাম সেখান থেকে ভিন্ন ভিন্ন দূরত্বে যদি ইলেকট্রিক ফিল্ডটাকে দেখি, তাহলে এই ইলেকট্রিক ফিল্ডটা যে পজিশনে রয়েছে সেইটাকে যদি সেন্টার মূল বিন্দু বলি, সেইখানে কিন্তু ইলেকট্রিক ফিল্ড অসীম, এবং ধীরে 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 কিন্তু দূরের দিকে কমতে কমতে জিরোর দিকে টেন্ডস টু, অর্থাৎ এটা একটা ইলেকট্রিক ফিল্ডটা 1/r² এর সঙ্গে প্রপোর্শনাল টু কমতে থাকছে, কিন্তু মূল পজিশনে সেন্টারে কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা অসীম হবে। তো এইভাবে একটা বিন্দু আধানের কাছে, বিন্দু আধানের বিভিন্ন পজিশনে আমরা কিন্তু ইলেকট্রিক ফিল্ডের মানটাকে, তো আমরা যদি তোমাদেরকে একটা প্রশ্ন দিয়ে থাকি এখানে একটা বিন্দু আধানের জন্য, তো আমি বলছি এখানে একটা নেগেটিভ বিন্দু বা নেগেটিভ আধানগ্রস্ত বস্তু রয়েছে, এর জন্য ভিন্ন ভিন্ন পজিশনে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের মান এবং দিকগুলি নির্ণয় করে। এটাকে বললাম R1 পজিশন, এটাকে বললাম R3 পজিশন, R2 পজিশন, তো এইভাবে ভিন্ন ভিন্ন বিন্দুতে, তাহলে এক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা কিন্তু এই দিক বরাবর। তাহলে এই এদের মধ্যে যে বিন্দুটা তুলনামূলকভাবে কাছে আছে তার কিন্তু ইলেকট্রিক ফিল্ডের মানটা অনেক বেশি হবে এবং তার ভেক্টরটা বড় হবে, যেটা দূরে রয়েছে তারটা কিন্তু ছোট হবে, যেটা তুলনামূলক মাঝারি আছে তার থেকে ছোট হবে। অর্থাৎ আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে, যেটা তাহলে এক্ষেত্রে দূরত্বটা আমরা কোনটা ধরবো। কোনো একটা বৃহৎ আধানগ্রস্ত বস্তুকে আমরা সব সময় একটা বিন্দু আধানে কনভার্ট করে নিতে পারি, যে রেগুলার শেপ বিশিষ্ট, অর্থাৎ বৃত্তাকার বা গোলাকার যে আধানগ্রস্ত বস্তুকে আমরা একটা আধানটাকে, সমগ্র আধানটাকে আমরা একটা বিন্দুতে ধরে নিতে পারি, একেই বলা হচ্ছে কি সেল থিওরি। তাহলে যে কোনো একটা বড় আধানগ্রস্ত স্ফেরিক্যাল শেপ বিশিষ্ট আধানগ্রস্ত বস্তুর যে আধানটাকে আমরা সেন্টারে ধরে নিয়ে সমস্ত বলরেখাগুলো বা বলের অভিমুখগুলোর ডিরেকশন সেই সেন্টারগামী আমরা ধরবো। তো এইটাই হচ্ছে একটা বিন্দু আধানের জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্র, তার মানটা আমরা নির্ণয় করলাম, এবং হচ্ছে কি যে বলরেখার সাহায্যে আমরা সেটা জানলাম। তো এর পরে আমরা
তো এখন আমরা একটা বিন্দু আধানের সাপেক্ষে তো জানলাম, এখন যদি কয়েকটা বিন্দু আধান থাকে, একটার বেশি অনেকগুলো বিন্দু আধানের জন্য আমাদের, অর্থাৎ দ্বিতীয় আলোচনাতে আসছি কয়েকটি বিন্দু আধান, অর্থাৎ একটা নয় কয়েকটি বিন্দু আধান রয়েছে, বিন্দু আধানের জন্য যে তড়িৎ ক্ষেত্র যাকে আমরা ই বলে থাকছি এইটা নির্ণয়। তো এক্ষেত্রে আমরা যেমন ভাবে কুলম্ব সূত্র আলোচনা করার সময় যেখানে একাধিক বিন্দু আধান থাকলে আরেকটা বিন্দু আধানের উপর তাদের যে সমস্ত বলগুলোর যে নির্ণয় করে তাদের লব্ধির মানটা আমরা নির্ণয় করেছিলাম, এক্ষেত্রেও আমাদের সেরকম ভাবে অনেকগুলো বিন্দু আধানের জন্য কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে যে তড়িৎ প্রাবল্যের মানটা কিন্তু আমরা নির্ণয় করব ভেক্টর যোগ অর্থাৎ সুপারপজিশন যে প্রিন্সিপাল আমরা পড়েছি সেটার উপরিপাত নীতি, সুপারপজিশন প্রিন্সিপাল এর সাহায্যে কিন্তু আমরা করতে পারি। তাহলে প্রথমে চলে আসছি আমরা কতগুলো বিন্দু আধান রয়েছে। তাহলে একটা বিন্দু আধান থাকলে তার ভিন্ন ভিন্ন পজিশনে কি করে বলরেখাগুলো হয়, তার দিকটা কি হয়, মানটা কোথা থেকে কিভাবে প্রকাশ করা হয় আমরা জেনেছি। তো আমরা একটা সহজ উদাহরণ দিচ্ছি, ধরো একটা অক্ষ আমরা এঁকেছি, অক্ষ এক্স ওয়াই অক্ষ আমরা জানি। তো এইখানে আমরা বলছি ধরো এখানে একটা বিন্দু আধান রয়েছে, এইগুলো এখানে একটা বিন্দু আধান রয়েছে, এইখানে একটা বিন্দু আধান রয়েছে। আমরা বলছি এইখানে ধরো কিউ যে আধান Q1 আধানটা রয়েছে, এখানে Q2 আধান, এখানে Q3 আধান রয়েছে। এদের জন্য এই ও বিন্দুতে লব্ধি তড়িৎ ক্ষেত্রের মান আমাকে নির্ণয় করতে বলেছে। তো আমরা এই Q1 Q2 কে সিম্পলি করার জন্য আমরা বলছি ধরো এখানে একটা -4Q আধান রয়েছে, এইখানে রয়েছে কত +2Q আধান রয়েছে, সরি হ্যাঁ +2Q আধান রয়েছে। আবার যা খুশি বলতে পারি +2Q, এখানে ধরো আমরা বলছি যে -2Q আধান রয়েছে। তাহলে এই যে আধানগুলোর জন্য এই বিন্দুতে আমাকে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। তো এদের সবগুলো ধরো বলছি এরা সবাই d দূরত্বে রয়েছে, এই যে দূরত্বগুলো আমরা বলছি সবাই d দূরত্বে রয়েছে। এই দূরত্বগুলোকে আমরা ছবিতে আমাদের অসম মনে হলেও আমরা বলছি যে এগুলো সবাই d দূরত্বে রয়েছে। আর সুবিধার্থে এই কোণটাকে আমরা 30 ডিগ্রি ধরে বলে দিচ্ছি, এই কোণটা অক্ষগুলোর সঙ্গে 30 ডিগ্রি কোণ করে আছে। তাহলে আগে আমরা চলে আসি যে ইলেকট্রিক ফিল্ডের যে ডিরেকশনটাকে আমরা রিপ্রেজেন্ট করি। তাহলে এই পজিশনে আধানের জন্য এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখটা কোন দিকে হবে? এটা যেহেতু মাইনাস আধান রয়েছে, মাইনাস আধান এখানে রয়েছে, আমি এইখানে একটা ইলেকট্রিক ফিল্ড বের করতে চাইছি, তাহলে এখানে যদি একক বিন্দু আধানকে আনি ও কিন্তু বল অনুভব করবে ওই দিক বরাবর। তাহলে এইখানে Q1 আধানের জন্য এই Q1 অর্থাৎ 4Q আধানটার জন্য এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য আমরা যেমন ভাবে বিন্দু ধরো পজিটিভ বিন্দু আধানের জন্য এইখানে আমি বের করার জন্য কি করেছিলাম, একটা টেস্ট চার্জকে নিয়ে এসে বসাতে কোন দিকে বল মানে পাচ্ছিল সেইখান থেকে আমরা পেয়েছি। তো এইখানের বিন্দু আধানের জন্য আমি এখানে পেতে গেলে তাহলে একটা টেস্ট চার্জকে আমি নিয়ে এসে এখানে বসালে ও কোন দিকে বল অনুভব করে দেখবো যে ও কিন্তু টানবে, যেহেতু এটা মাইনাস আছে আধান, তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা হবে কিন্তু এই দিক বরাবর। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এই Q1 আধানের জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা এটাকে আমরা বলছি E1। সিমিলার ওয়েতে এইখানে রয়েছে পজিটিভ আধান, এই আধানগ্রস্ত বস্তুর জন্য এই বিন্দুতে আমি তড়িৎ প্রাবল্যের অভিমুখটা কি হবে? এই তড়িৎ প্রাবল্যের অভিমুখ আমরা জানি ওই বিন্দু থেকে ওই বিন্দু সংযোজকারী সরল রেখা বরাবরই কিন্তু তাকে প্রকাশ করা যায় এবং এর মানটা হচ্ছে আমি ধরো বলছি E2। দ্বিতীয় আধানের জন্য এখানে বলটা ডিরেকশনটা আমরা বলছি। আবার এই যে Q3 আধানটা বলছি, দূরত্ব সবারই d রয়েছে, এই Q3 আধানের জন্য তাহলে এটা যেহেতু মাইনাস চার্জ রয়েছে, এইখানে মাইনাস চার্জ রয়েছে, তাহলে এই পজিশনে একটা পজিটিভ আধানকে একক টেস্ট চার্জ আনলে সে কোন দিকে বল অনুভব করবে? ওই আধানটার দিক বরাবর বল আকর্ষণ করবে, অর্থাৎ এই যে E3 ডিরেকশনটাও কিন্তু এর সঙ্গে একই দিকেই হবে E3। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি E1 একটা ডিরেকশনে কাজ করছে আর E2 আর E3 কিন্তু আর একটা ডিরেকশনে আমরা কাজ করছি। তো এক্ষেত্রে এইভাবে আমরা ডিরেকশনগুলো বুঝে নেওয়ার পর এদের মানগুলো কত, তাহলে Q1 আধানের জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হচ্ছে E1, আমরা বিন্দু আধানের জন্য যেটা জেনেছি যে উৎস চার্জ যেটা থাকে, তাহলে আমরা তার মড মানটা নিচ্ছি 4Q/4πε0d²।
আবার Q2 চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা আমরা পেয়েছি E2টা, তার মোট মানটা কত যদি E2 বলে থাকি, সেই E2 এর মানটা কত না, তাহলে Q2 বাই, অর্থাৎ Q2 মানে কত 2Q বাই 4 পাই এপসাইলন 0, দূরত্ব তো সেই d, সবারই দূরত্বগুলো d, তাহলে d স্কয়ার। তাহলে আর Q3 আধানের জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হচ্ছে O তে, E3 সমান কত পাবো, এক্ষেত্রে ডিরেকশনটাও দিকটা বলে দিয়েছি আগে, মানটা কত 2Q বাই 4 পাই এপসাইলন 0 d স্কয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি E2 আর E3 তো একই রেখা বরাবর প্রকাশিত হচ্ছে। এখন দুটো ভেক্টর যদি একই রেখা বরাবর সমান্তরাল ভাবে যে কাজ করে, তাদের স্কেলার যোগ আমরা করতে পারি। অর্থাৎ E2 প্লাস E3 যে ভেক্টরটাকে আমরা যদি এক কথায় বলছি, মোট ভেক্টরটার মান কত হচ্ছে 2Q প্লাস 2Q, তাহলে 4Q বাই 4 পাই এপসাইলন 0 d স্কয়ার। তাহলে এই যে ভেক্টরটার মান, তাহলে এই বড় ভেক্টরটার সঙ্গে সমান হয়েছে, দুটো ভেক্টর সমান। এখন এই দুটো ভেক্টরের ক্রিয়ায় যে লব্ধি যে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে, আমরা ভেক্টর রিলেশন, ভেক্টর যোগ থেকে আমরা কি করতে পারি, তাহলে E1 আর তার সঙ্গে এই যে দুটো ভেক্টরটাকে আমরা ধরো বলছি E4, E1 আর E4 এর যোগফল, E1 E4 এর যোগফল আমরা ভেক্টরের লব্ধি থেকে, যে ভেক্টর যোগের যে সূত্র থেকে করতে পারি। যে ভেক্টর যোগের সূত্র থেকে করার তুলনায় যখন আমরা দেখব কোনো ভেক্টর গণিতের ক্ষেত্রে সিমেট্রি থাকবে, তখন কিন্তু আমরা যদি উপাংশে বিভাজন করেও যুক্ত করে দিই সহজে, কিন্তু তাহলে দেখতে পাচ্ছি যে ইলেকট্রিক ফিল্ডগুলোকে যদি উপাংশে ভাগ করে নিই, এদের যে লম্ব বরাবর উপাংশগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যাবে পরস্পর, শুধুমাত্র তাদের এক্স অক্ষ বরাবর উপাংশগুলোই কিন্তু থাকবে। অর্থাৎ E1 এর যে cos থিটা উপাংশটা, অর্থাৎ যে মোট রেজাল্টটা হবে কত, যে এই যে উপাংশটার cos, আবার এই E1 এরও cos 30 ডিগ্রির মান আমরা জানি, cos 30 এর মান কত √3/2, তাহলে √3/2 এইরকম দুটো হচ্ছে, আর 4Q বাই 4 পাই এপসাইলন 0 d স্কয়ার। তাহলে এইভাবে আমরা 2 কেটে গিয়ে আমরা পাবো √3, অর্থাৎ 4√3Q বাই 4 পাই এপসাইলন 0 d স্কয়ার। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কয়েকটা বিন্দু আধান যদি থাকে, তাদের জন্য যে লব্ধি তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে গেলে আগে ভেক্টোরিয়ালি তাকে রিপ্রেজেন্ট করা, তারপরে তাদের হচ্ছে ভেক্টর যোগের নীতি থেকে আমরা এই ভেক্টর যোগটা কি করলাম, যে উপাংশ বিভাজন করে। তাহলে উপাংশ বিভাজনটা কখন সাকসেস বেশি হবে, উপাংশ বিভাজন দ্বারা ভেক্টর যোগ। এই উপাংশ বিভাজন দ্বারা যোগটা সহজসাধ্য তখনই হবে যদি কোনো ফিগারে আমরা সিমেট্রি পেয়ে যাই। তো সিমেট্রি পেলে কিন্তু ভেক্টর যোগটা সহজসাধ্য হবে, তাদের উপাংশ ভাগ করে দিলে বাকি অংশটা ক্যান্সেল হয়ে যাবে, সহজ দুটো পার্ট যোগ হয়ে যাচ্ছে। তো এইভাবে কয়েকটা বিন্দু আধানের জন্য সুপারপজিশন করে আমরা পেলাম। তো এরপরে আমরা চলে আসছি দুটো বিন্দু আধান, যেটা কিন্তু পরস্পর সমান ও বিপরীত, যাকে আমরা বলবো তড়িৎ দ্বিমেরু। সেই তড়িৎ দ্বিমেরুর জন্য কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয়। তারপরে তাহলে অর্থাৎ আমরা তৃতীয় পজিশনে চলে আসছি আলোর সুবিধার্থে, যে তড়িৎ দ্বিমেরু। অর্থাৎ তড়িৎ দ্বিমেরু কি, অর্থাৎ আমরা দুটো সমান ও বিপরীত আধানগ্রস্ত বস্তু, দুটো ক্ষুদ্র সমান কিন্তু বিপরীত আধানগ্রস্ত বস্তু, তারা যদি খুব ক্ষুদ্র দূরত্বে থাকে, তারা যে একটা সংস্থা তৈরি করে, সেটাকে বলা হচ্ছে তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল। ইলেকট্রিক ডাইপোল বলে বলা হয়। এই ইলেকট্রিক ডাইপোল অর্থাৎ যখন ক্ষুদ্র দুটো আধান, এটা হচ্ছে -Q আধান, সমান হবে কিন্তু তারা পরস্পর ক্ষুদ্র দূরত্বে থেকে তারা যদি যে সংস্থাটা গঠন করছে, একে বলা হচ্ছে তড়িৎ দ্বিমেরু। এবং এই দূরত্বটা কিন্তু অত্যন্ত ক্ষুদ্র হবে। আমরা যে পজিশনে থেকে ওই যে সংস্থাটার তড়িৎ প্রাবল্য বা বিভব বা অন্য কিছু নির্ণয় করতে যাচ্ছি, সেই যে দূরত্ব, কোনো একটা পজিশন যেটা বলছি, এই যে পজিশনের দূরত্ব, তাদের সেন্টার থেকে যদি সাধারণত পজিশনটাকে ধরা হয়, এই সেন্টার থেকে দূরত্বটাকে আমি বলছি যদি r, এই সেন্টার থেকে এই দূরত্বটা যে r বলছি, এই r এর মানটা যদি মাচ গ্রেটার দেন d হয়, তবে কিন্তু এই যে সংস্থাটাকে বলা হবে তড়িৎ দ্বিমেরু। অর্থাৎ যতটা বড় বা তুলনা কল্পনা করতে পারি তার তুলনায় বড়, বা এই ছোটটা যত ছোট কল্পনা করতে পারি তার তুলনায় ছোট। তো এখন এই যে দ্বিমেরু সংস্থাটা তৈরি করে,
এই দ্বিমেরু সংস্থার যে জন্য যে ইলেকট্রিক যে ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড যাকে বলে, এটা ক্যালকুলেশন আমরা করব। তো এই তড়িৎ দ্বিমেরুর যে ইলেকট্রিক যে ফিল্ড ক্যালকুলেশনটা করতে যাওয়ার আগে আমরা এই দ্বিমেরুটা কেন এতটা ইম্পর্ট্যান্ট বা কিভাবে দ্বিমেরু কোথায় অস্তিত্ব রয়েছে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি। আমাদের এই যে জীব জগতের মধ্যে অনেক পদার্থ রয়েছে, যাদের মধ্যে সমস্ত পদার্থই তো অণু দিয়েই তৈরি, পরমাণু অণু দিয়ে তৈরি। সেই অণুগুলোর মধ্যে কি হচ্ছে কি আধান যে বিভিন্ন যে পরমাণুগুলো রয়েছে, সেই পরমাণুগুলোর যে আধানের সেন্টারগুলো যদি একই না হয়, তাহলে তাদের মধ্যে সেই যে ক্ষুদ্র ব্যবধান বিশিষ্ট একটা সমান এবং বিপরীত আধানগ্রস্ত যে সংস্থা তৈরি হয়, তাকেই আমরা বলছি যে তড়িৎ দ্বিমেরু। এইটা প্রকৃতপক্ষে এর যে সিগনিফিকেন্সটা কোথায়, এই তড়িৎ দ্বিমেরু আমরা আলোচনা করতে যাচ্ছি। এটা কিন্তু একটা বিচ্ছিন্ন তড়িৎ দ্বিমেরু, কিন্তু বাস্তবে কিন্তু এরকম বিচ্ছিন্ন তড়িৎ দ্বিমেরু কোথাও থাকে না। কোনো একটা পদার্থের ভেতর যদি আমরা কল্পনা করি, সেই পদার্থের যদি অণুগুলো বলে থাকি, হয় সেইগুলো যে তাদের যে গঠনের জন্য, যেমন আমরা ধরো জলের কথা বলছি, এই জলের যে একটা অণুর কথা বলি যেখানে একটা অক্সিজেন আর দুটো হাইড্রোজেন রয়েছে, তাহলে এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, এটা একটা অক্সিজেন। তো আমরা অক্সিজেনের যে পারমাণবিক যে ক্রমাঙ্ক থেকে আমরা জানি অক্সিজেনের বহিস্তম কক্ষপথে কটা ইলেকট্রন রয়েছে, 6টা ইলেকট্রন, আর হাইড্রোজেনের কক্ষপথে আছে 1টা করে ইলেকট্রন। তো অক্সিজেন পরমাণুটা কি করে, বেশি ইলেকট্রোনেগেটিভ মৌল, অর্থাৎ সে নিজের দিকে কিন্তু বেশি ইলেকট্রনগুলোকে টেনে আনে। অর্থাৎ হাইড্রোজেনেরও ইলেকট্রনটাকে সে নিজের দিকে টেনে আনবে। টেনে এনে কি হয় যে এই যে বন্ধনীর মধ্যে ইলেকট্রনগুলোকে নিজে করে বেশি করে ব্যবহার করে। অর্থাৎ এই অক্সিজেনের এই যে আমি এই জল পরমাণুটাকে, অর্থাৎ জলের অণুটাকে আমরা দুটো ক্ষেত্রে ভাগ করে দিতে পারছি। একটা হচ্ছে এলাকাতে ভাগ করে দিচ্ছি, একটা হচ্ছে যে হাইড্রোজেন ক্ষেত্র, আর একটা ধরো অক্সিজেন ক্ষেত্র। অক্সিজেনের জাস্ট এখানে সিম্বলিক্যালি এখানে ইউজ করা হচ্ছে। এই অক্সিজেনের উপরে তার যে সেন্টারের যে নেগেটিভ আধান, বেশিরভাগ ইলেকট্রনগুলোকে তার দিকে টেনে নেওয়ার ফলে তার ইলেকট্রনের যে সেন্টার যদি বলি এইখানে, তাহলে এটা মাইনাস সেন্টার তৈরি হয়েছে। অপরপক্ষে দুটো হাইড্রোজেন যেটা ইলেকট্রনগুলোকে তার দিকে দিয়ে দিয়ে নিজেরা পজিটিভ আধানগ্রস্ত হয়ে যাওয়ার জন্য তাদের পজিটিভ আধানের যে সেন্টার, ধরো এটা বলছি এটা পজিটিভ আধানের সেন্টার, তাহলে এই যে তাদের জলের এক একটা অণুর মধ্যে এই পজিটিভ আধানের সেন্টার এবং নেগেটিভ আধানের সেন্টার একটা ক্ষুদ্র সংস্থা যেটা তৈরি করছে, এটাকে বলা হচ্ছে তড়িৎ দ্বিমেরু। এখন এই তড়িৎ দ্বিমেরুর ডিরেকশনটাকে সবসময় ধরা হয়ে থাকে যে মাইনাস থেকে প্লাসের দিকে। তো এই রকম ভাবে যে সমস্ত পদার্থের অণুগুলোর মধ্যে এই ধরনের যে চার্জের যে ভিন্ন ভিন্ন চার্জের যে সেন্টারগুলোর মধ্যে কোয়েনসাইড করেনি বা সমপাতিত হয়নি, তাদের মধ্যে কিন্তু প্রথম থেকেই একটা যে ডাইপোল বা তড়িৎ দ্বিমেরুর অস্তিত্ব তাদের রয়েছে। এইরকম অনেক পরমাণু বা অনেক পদার্থ রয়েছে, যেমন কি হাইড্রোক্লোরিক অ্যাসিড কিংবা মিথাইল অ্যালকোহল, অ্যাসিটিক অ্যাসিড, এই সমস্ত। শুধু জল নয়, জলের মতো আমরা HCl এর কথা বললাম, কিংবা ধরো অ্যাসিটিক অ্যাসিডের কথা বলবো CH3COOH, কিংবা হচ্ছে কি ইথাইল অ্যালকোহল C2H5OH। এই সমস্ত অনেক যৌগ রয়েছে যাদের অণুর গঠনের জন্যই তাদের ইনবিল্ট একটা কিন্তু তড়িৎ দ্বিমেরু রয়েছে। এখন এই তড়িৎ দ্বিমেরুকে আমরা ডিফাইন করব হচ্ছে দ্বিমেরু যে তড়িৎ ডাইপোল মোমেন্ট, অর্থাৎ যাকে বলা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, যাকে P দিয়ে প্রকাশ করা হচ্ছে, বা দ্বিমেরু ভ্রামক। ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক, ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক। এই দ্বিমেরু ভ্রামক বলে একটা ভেক্টর এখানে আমাদের ধরা হয়ে থাকে। সেই ভেক্টরের ডিরেকশনটা সবসময় যে মাইনাস নেগেটিভ চার্জ থেকে, নেগেটিভ চার্জের দিক থেকে পজিটিভ চার্জের দিকে ধরা হয়। এর দিকটাকে এর যে দিকটাকে কোন দিকে ধরা হয়, মাইনাস থেকে। এবং এর যে মড মানটাকে কত ধরা হয়, যে কোনো একটা আধানের মান, যে কোনো একটা পজিটিভ আধানের বা নেগেটিভ আধানের মড মানটা এবং তাদের মাঝের যে দূরত্বের এই গুণফল দ্বারা কিন্তু দ্বিমেরু ভ্রামকের মানটাকে ধরা হয়ে থাকে। তাহলে দ্বিমেরু ভ্রামক মানে কি, তাহলে এই ডি ভেক্টরটার উপরে ডিরেকশনে একটা থাকবে। তাহলে এই যে ডাইপোল বা মোমেন্ট হিসাবে আমরা এখানে প্রকাশ করছি Q × D।
তো এইখানে একটা সতর্কীকরণ হিসাবে তোমাদেরকে বলে রাখি যে এই পি যে সিম্বলটা আমরা যখন ফিজিক্স পড়ি তো সেক্ষেত্রে কি হয় কি বিভিন্ন সিম্বলগুলো একই সময় যেহেতু ব্যবহৃত হচ্ছে না, ভিন্ন ভিন্ন ক্ষেত্রে যখন আমরা পড়ে থাকি সেটা কিন্তু ভিন্ন ভিন্ন নোটেশন হিসাবে ব্যবহার হয়ে থাকে। যেমন এই পিটাকে আমরা কখনো চাপ হিসাবে বলে থাকছি, প্রেসার, কখনো আবার যখন আমরা মেকানিক্স পার্টটা পড়েছিলাম এর ক্লাস 11-এর চ্যাপ্টারগুলোতে সেখানে আমরা মোমেন্টাম বলে বলেছিলাম বা হচ্ছে কি ভরবেগ বলে বলেছিলাম। অর্থাৎ এইগুলো নিয়ে আমাদের কনফিউজ হলে চলবে না। আমাদের প্রশ্নটা দেখে যদি সেই প্রশ্নটা কোন অধ্যায় থেকে পড়েছে সেই অধ্যায়ের বিষয়বস্তু হলে তাহলে সেটা সেই ভৌত রাশিটা হয়ে যাবে। যদি পি এখানে আমরা তড়িৎ বিজ্ঞানের প্রশ্নের মধ্যে আমরা দেখি তবে পিটাকে আমরা বলবো ডাইপোল মোমেন্ট দেওয়া রয়েছে। তো এইরকম একটা তড়িৎ যে দ্বিমেরু তৈরি হচ্ছে, এই দ্বিমেরু সংস্থার জন্য আমরা তড়িৎ ক্ষেত্র নির্ণয় করব। তাহলে তড়িৎ ক্ষেত্র আমরা নির্ণয় করতে যাচ্ছি যে দ্বিমেরু একটা জন্য। তো আমরা এই দ্বিমেরুটার কতগুলো বিশেষ পজিশনে আমরা ইলেকট্রিক ফিল্ডটা ক্যালকুলেশন করব, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র ক্যালকুলেশন করব। এক নম্বর যদি আমরা অক্ষের উপর, তাহলে ওই যে ইলেকট্রিক দ্বিমেরু ভ্রামকের কথাটা বললাম পি, ওই পি বরাবর অক্ষের এদিকে হতে পারে, অক্ষের এদিকেও হতে পারে। আমরা ধরো ডান দিকে এই ক্যালকুলেশনটা কোনো একটা বিন্দু, এই বিন্দুতে আমরা ইলেকট্রিক ফিল্ডের মানটা ক্যালকুলেশন করব। অর্থাৎ অক্ষীয় অবস্থানে, অক্ষীয় অবস্থান আর একটা অবস্থানে আমাদের হবে আলোচনাটা করব, যেটা কি না অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে আলোচনা। তাহলে আমরা কতগুলো পজিশনে ইলেকট্রিক ফিল্ডটা ক্যালকুলেশন করব। দ্বিতীয় হচ্ছে কি যে লম্ব সমদ্বিখণ্ডকের, সেটা উপর। আর একটা বিশেষ কন্ডিশনে যে কোনো পজিশনে, যে কোনো অবস্থানে। তো প্রথমে চলে আসছি, এটার আলোচনাটা আমরা পরে করব। তো অক্ষীয় অবস্থান, অক্ষের উপর কোনো একটা বিন্দুতে। তো আমরা এই অক্ষের উপর কোনো বিন্দুতে বলতে গেলে এই যে ডাইপোলটাকে আমরা বলছি যে মূল বিন্দুটা ও তে রয়েছে, ও থেকে এই এর দূরত্বটা তাহলে কত হয়ে গেল, ও থেকে এর দূরত্ব আমরা জানি আর, তাহলে আর এই পাশের দূরত্বটা তাহলে আমরা কত জানি d/2। যদি পুরোপুরি দৈর্ঘ্যটা d হয়ে থাকে, ডাইপোল মোমেন্টের যে পুরো দৈর্ঘ্যটা, ডাইপোলের যে দৈর্ঘ্যটা d হয়ে থাকে, তাহলে এই পাশের মূল বিন্দু থেকে এই পাশের দূরত্বটা হচ্ছে d/2, এটা হচ্ছে 2/2। তো এক্ষেত্রে আমাদের তোমাদেরকে বলে রাখি বিভিন্ন অথারের বইতে বিভিন্ন ভাবে ক্যালকুলেশনটা করেছে। কখনো হয়তো এই যে দৈর্ঘ্যটাকে 2d কিংবা 2l ধরে নিয়েছে, অর্থাৎ আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে কিন্তু করা রয়েছে। তো আমরা জাস্ট উল্লেখ করে যাচ্ছি যে আবার কোনো বইতে ক্যালকুলেশনগুলো ভিন্ন ভিন্ন একটু পদ্ধতিতে করেছে, কিন্তু মূল রেজাল্ট আমরা একই পাবো। তো হায়ার অর্ডার ম্যাথমেটিক্স যখন আমরা উঁচু ক্লাসের বইতে ফিজিক্সের বইতে পড়বো, সেখানে আমরা দেখব বাইনোমিয়াল এক্সপানশনের সাহায্যে কিন্তু এই যে মানটাকে ক্যালকুলেশন করার চেষ্টা করবে। কারণ বাইনোমিয়াল এক্সপানশন বা দ্বিপদ উপপাদ্যে বিস্তার করলে আমরা অনেকগুলো টার্ম পেতে পারি। সেই জন্য কিন্তু হায়ার অর্ডার ম্যাথমেটিক্স করার জন্য আমরা বাইনোমিয়াল এক্সপানশন, অর্থাৎ এই অক্ষীয় অবস্থানে আমরা কোনো একটা বিন্দুতে তড়িৎ প্রবাহ নির্ণয় করার ক্ষেত্রে আমরা বাইনোমিয়াল এক্সপানশন যাকে বলে তার সাহায্যেও করতে পারি, কিংবা আমরা সিম্পল যে আবার কোনো বইতে কি করেছে আমরা পোটেনশিয়াল থেকে ক্যালকুলেশন করেছি, পোটেনশিয়াল থেকে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন করেছি। যেমন আমরা এইচ.সি. ভার্মার যে বই যদি দেখে থাকি সেখানে কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ক্যালকুলেশনটা ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে যে বিভবের যে সম্পর্ক আমরা যেটা আলোচনা করব তার সঙ্গে ডিস্টেন্সের যে রিলেশন রয়েছে সেখান থেকে আমরা কিন্তু আবার অনেক বইতে করেছি পোটেনশিয়াল থেকে। আবার কোনো বইতে সিম্পল ভাবে আমরা ম্যাথমেটিক্স করেছি, সিম্পল ম্যাথমেটিক্স ভাবে করেছি। অর্থাৎ অক্ষীয় পজিশনে আমরা করতে গিয়ে আমরা তোমাদেরকে জাস্ট বলে দিচ্ছি, তোমরা যখন ভিন্ন ভিন্ন অথারের বইগুলো পড়তে যাবে সেগুলো তোমরা কনফিউশন হওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা যে কোনো একটা লজিককে নিয়ে যে কোনো একটা বইকে কিন্তু ভালো করে ফলো করবে। তো আমরা আমাদের একটা বই যদি সাপোজ d/2 আমরা ধরে নিয়েছি, তো এক্ষেত্রে ক্যালকুলেশনের জন্য তাহলে এই এ বিন্দুতে তড়িৎ ক্ষেত্রটা ই অ্যাট এ কি কার জন্য হবে, ই পজিটিভ আধানটার জন্য হবে, আর কার জন্য হবে, ই নেগেটিভের জন্য হবে। এবং এরা যেহেতু একই সরলরেখা বরাবর কাজ করবে তাদের এরা সিম্পল স্কেলার যোগ করলেই আমরা পেয়ে যাব হচ্ছে এর মানটাকে। এবং যেহেতু আমরা যদি পজিটিভ আধান থেকে কাছে নিয়েছি, তো
তাহলে ডিরেকশনটা আমরা এমনিতেই ধরতে পারছি যে পজিটিভ আধান থেকে বাইরের দিকে হবে, অর্থাৎ মাইনাস থেকে প্লাসের যে ডিরেকশন, যেটা দ্বিমেরু ভ্রামকের যে দিক রয়েছে সেই দিক বরাবরই হবে। তো আমরা ছোট্ট একটা ক্যালকুলেশন এখানে আমরা করানোর জন্য বলছি। তাহলে ইলেকট্রিক ফিল্ড প্লাস আধানটার জন্য তাহলে এই বিন্দুতে কত হবে না q/4πε0, এই দূরত্বটা কত না r-d/2, r-d/2। তো এটাকে আমরা আর না বলে যদি x অক্ষের উপর আমরা x ও ধরে নিতে পারি, সাপোজ এটাকে আমি যদি x ধরে নিই, আমরা কোনো একটা অক্ষ x y z r যা খুশি ধরতে পারি, ঠিক আছে, আমরা r ধরে রেখেছিলাম। তাহলে r-d/2 তার হোল স্কয়ার। আর এই যে ইলেকট্রিক ফিল্ড মাইনাসের জন্য কত হচ্ছে, সেক্ষেত্রেও তার আধানটা কিন্তু মাইনাস, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস, আমরা মাইনাস সাইনটাকে প্লাসের কাছে নিয়ে চলে এলে মাইনাস করে দিচ্ছি, -4πε0 r+d/2 হোল স্কয়ার, r+d/2 হোল স্কয়ার। তো এই যে বাকি টার্মের এই q/4πε0টাকে আমরা যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে পাচ্ছি 1/r-d/2 এর হোল স্কয়ার, আর এখানে -1/r+d/2 এর হোল স্কয়ার। তো এই টার্মগুলোকে আমরা বলছি কি যে বাইনোমিয়াল এক্সপানশন করে একটা আমরা সিম্পল রিলেশন পেতে পারি। কারণ কি বাইনোমিয়াল এক্সপেনশনটা আমাদের হায়ার অর্ডার ম্যাথমেটিক্সের পক্ষে অনেকগুলো যে ওখান থেকে সিগনিফিকেন্স আমরা পেতে পারি। তাহলে q/4πε0 এইটাকে আমরা যদি উপরে তুলে দিই আর কমন নিয়ে নিই, আরটাকে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কি হয়ে যাবে, আচ্ছা আগে আরটাকে কমন নিয়ে নিই, তাহলে আর কমন নিলে কি হয়ে যাবে 1 - d/2r তার হোল স্কয়ার। আর তাহলে আরটাকে এখানে আমরা কমন নিয়ে স্কোয়ার করে বের করে দিচ্ছি, আরটাকে কমন নিয়ে স্কোয়ার করে বের করে দিচ্ছি, বুঝা গেছে। এখান থেকেও আর কমন নিলে স্কোয়ার হয়ে বেরিয়ে আসবে, তাহলে এটাও হয়ে যাবে 1 + d/2r তার হোল টু দি পাওয়ার স্কোয়ার, এইভাবে। তো এর পরের রিলেশনগুলো জাস্ট আমরা একটু বলছি। তো এক্ষেত্রে হয়ে যাচ্ছে কত, ইটার মান যে q/4πε0, এখানে শুধু ম্যাথমেটিক্সটাই রয়েছে। তো এক্ষেত্রে আমরা এটাকে যদি উপরে তুলে দিই 1 - d/2r হোল টু দি পাওয়ার -2, আর মাইনাস অফ 1 + d/2r হোল টু দি পাওয়ার -2। তো এই যে টার্মটাকে আমরা এখন দ্বিপদ উপপাদ্যে বিশ্লেষণ করতে পারি, কারণ কি ডিটা তুলনায় আর মাঝ ছোট, সরি ডিটা হচ্ছে আর এর তুলনায় মাঝ ছোট। এই যে স্মল ডিস্টেন্সটা, দুটো বিন্দু আধান অপোজিট সেম চার্জ কিন্তু অপোজিট সরি সেম এর একই মানের দুটো বিপরীত আধান যে রয়েছে, দূরত্বটা ছোট, তাহলে এইটাকে দ্বিপদ উপপাদ্যে বিশ্লেষণ করতে পারি। এইটা ছোট হওয়ার জন্য, এই মানটা খুব ছোট হওয়ার জন্য আমরা হায়ার অর্ডার টার্মগুলোকে যদি বাদ দিই এবং দ্বিপদ উপপাদ্য তোমরা ম্যাথমেটিক্সে যেটা পড়েছো সেটাতে বিশ্লেষণ করলে আমরা জানি 1 + x হোল টু দি পাওয়ার n, সেখানে কি পড়ি 1 + nx, n মানে এই পুরো মানটা ইনটু x মানে মাইনাস এটা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে d/2r * 2। আর এক্ষেত্রে আমরা বাকি যে পার্টগুলোকে আমরা নেগলেক্ট করে দিচ্ছি, সঙ্গে সঙ্গে মাইনাস টার্ম দিয়ে আমরা এখানেও যদি করি 1 মাইনাস হয়ে যাবে কত 2, এই যে -2টা গুণ হলে 2d/2r, এই 2d-টা কেটে যাচ্ছে, আর বাকিগুলো টার্মগুলো আমরা নেগলেক্ট করছি। তাহলে এক্ষেত্রে ক্যালকুলেশনটা কি হচ্ছে, এক্ষেত্রে ক্যালকুলেশনটা যেটা টোটাল ইটা এই বিন্দুতে পাচ্ছি যে এইখানে মাইনাসটা 1 চলে যাবে, তাহলে থাকছে এই টার্মটা, তাহলে এটাও প্লাস হয়ে যাবে। তাহলে q/4πε0 r স্কয়ার, আমরা যেটা আগে কমন নিয়েছিলাম এই r স্কয়ারটাকে এখানে লিখতে ভুলে গেছি, r স্কয়ারটা থাকবে r স্কয়ার। তাহলে এই 1 প্লাস এটা মাইনাস অফ এটা প্লাস এটা, তাহলে হয়ে যাচ্ছে 1 1টা ক্যান্সেল হয়ে যাবে, থাকছে কত d/r, অর্থাৎ 2d/r, আর এই যে d/r/, তাহলে এই ক্ষেত্রে এই হায়ার অর্ডার মানগুলো যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে আমরা এইরকম ম্যাথমেটিক্সটা পাচ্ছি, অর্থাৎ এই ক্ষেত্রে পাচ্ছি qd। তাহলে q * d কে আমরা তো একটা আলাদা ভেক্টর কোয়ান্টিটি হিসেবে আগে থেকে প্রকাশ করেছি, ডাইপোল মোমেন্ট যাকে বলছি q * d। তো এই যে ভেক্টর আমরা ইন্ট্রোডিউস না করলেও q * 2d, তাহলে 2 * qd টাকে আমরা এক জায়গায় লিখে দিলাম, দিয়ে লিখলাম 4πε0 r কিউব, আগে থেকে স্কয়ার ছিল এটা হয়ে গেল কিউব। তাহলে এইটাকে আমরা লিখতে পারি কত 2p/4
4πε0 আর কিউব। তো এইভাবে এটা একটা যদি ভেক্টরে রিপ্রেজেন্ট করি, ই এর ডিরেকশন, ই অ্যাট এ এর ডিরেকশন দেখতে পাচ্ছি পি এর ডিরেকশন বরাবর হবে। এটা যদি পজিটিভ টার্ম বেরিয়েছে তাহলে 2 ইন্টু পজিটিভ টার্ম 4πε0 আর কিউব। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা অক্ষ বরাবরই হবে এবং যে দ্বিমেরু ভ্রামকের দিক বরাবরই হবে। তো এখন প্রশ্ন আসছে, যদি আমরা ডান পাশে ক্যালকুলেশন না করে এই ইলেকট্রিক ফিল্ড যে ডাইপোলটা আমরা নিয়েছি সেই ডাইপোলের যদি লেফট সাইডে আমরা কোনো একটা বিন্দু বি ধরে এখানে যদি ক্যালকুলেশন করি, তবেও কি ইলেকট্রিক ফিল্ড যে ভেক্টরের ডিরেকশনটা কি পি এর দিক বরাবর হবে? হ্যাঁ হবে। ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের ডিরেকশন বরাবরই কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা হবে। তো এইটা তোমাদের বি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড নির্ণয়ের ব্যাপারটা তোমাদেরকে আমরা ক্যালকুলেশন হোমওয়ার্ক হিসাবে দিলাম। ইবিটা নির্ণয় করে দেখাও যে সেম রিলেশনটা পাবে। তো এইটা একটা হোমওয়ার্ক হিসাবে তোমরা গণিতটা করে রাখবে। তো এরপরে আমরা যেটা একটু আলোচনাটা এখানে সারতে চাইছি, তো আমরা কি বলছি, এখানে আমরা অক্ষীয় অবস্থানে ক্যালকুলেশনটা বাইনোমিয়াল এক্সপানশনের সাহায্যে যেমন ভাবে করতে পারি, ঠিক সিম্পল ম্যাথমেটিক্সের সাহায্যে দ্বিপদ উপপাদ্য বিশ্লেষণ না করেও সেখানে আমরা কিন্তু করতে পারি আমাদের যে, তো আমরা যেটা বলছিলাম দ্বিপদ উপপাদ্য বিশ্লেষণ না করেও আমরা সহজ পদ্ধতিতে করে ফেলতে পারতাম। যেখানে আমাদের এই রিলেশনটা পেয়ে গেছিলাম, আমরা যদি এইখান থেকে শুরু করতাম, বাইনোমিয়াল এক্সপানশন করব না ভেবে আমরা যদি ঠিক করতাম, এখান থেকে আমরা পেয়ে যেতাম এই যে রিলেশনটা। তাহলে এক্ষেত্রে আমরা যদি এইখান থেকে শুরু করতাম তাহলে হয়ে যেত কত, q/4πε0, q/4πε0। তাহলে লসাগুটা হয়ে যেত কত, r মাইনাস d/2 হোল স্কয়ার আর r প্লাস d/2 এর হোল স্কয়ার, দুটোর গুণফল থাকবে। তার যখন হোল স্কয়ার হবে ভেতরে কিন্তু r² এর হোল স্কয়ার এটা হবে এবং তার ওভারঅল একটা হোল স্কয়ার থাকবে। কারণ a প্লাস b ইন্টু a মাইনাস b মানে কত, a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর ভেতরে তো ওভারঅল হোল স্কয়ার আছে। আর লসাগু করলে এটা কত হবে, উপরে এসে যাবে r প্লাস b প্লাস 2 এর হোল স্কয়ার, অর্থাৎ 4ab হয়ে যাবে, 4 ইন্টু r ইন্টু d/2 হয়ে যাবে। তো এটা সহজ ক্যালকুলেশন করলে হয়ে যাবে। আর নিচে তাহলে অর্থাৎ q/4πε0 এখানে পেয়ে যাব হচ্ছে 2rd বাই, এখানে পেয়ে যাচ্ছি যে এইখানে আমরা পাচ্ছি r² মাইনাস d²/4 তার হোল স্কয়ার। তো এইখানে আমরা যদি ডটাকে কমন নিই, সরি rটাকে যদি কমন নিই, তাহলে r কমন নিলে r² হয়ে বেরিয়ে আসবে, r⁴ হয়ে বেরিয়ে আসবে, অর্থাৎ q/4πε0 r⁴ হয়ে যাচ্ছে, অর্থাৎ 2rd, আর নিচে থাকছে হচ্ছে 1 মাইনাস d²/4 তার হোল স্কয়ার। তো এখন এই টার্মে d²/যে 4r², b²/4r²টা টেন্ডস টু 0, কারণ মাঝ লেস দেন হওয়ার জন্য ওটা 0 হয়ে যাবে। তাহলে রিলেশনটা আমরা পেয়ে যাব কত, এই যে 2টা থাকছে, কিউ ডিটাকে নিয়ে নিলাম হয়ে গেল p, আর এই r একটা r কেটে গেল হয়ে যাবে 4πε0 r3, আর এটা তো 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের মানটাকে কিন্তু আমরা সহজ পদ্ধতিতে ম্যাথমেটিক্স দ্বিপদ উপপাদ্য বিশ্লেষণ না করেও এখান থেকে আমরা সহজ পদ্ধতিতে আরেকটা স্টেপে কিন্তু করে নিতে পারতাম। তো আমরা বিভিন্নভাবে বিভিন্ন অথররা কিন্তু সেই রেজাল্টে পৌঁছেছেন। তো সে যাই হোক, কারণ দ্বিপদ উপপাদ্যের সাহায্যে করলে আমরা আরো অনেক লং টার্ম পেতাম যদি আমরা রাখতাম। তো এক্ষেত্রে এইরকম ভাবে আমরা ডাইপোলের ইলেকট্রিক ফিল্ডটা আমরা জানলাম। তো এইটার সঙ্গে আমরা একটু কম্পেয়ারে চলে যাব, যে একক বিন্দু আধানের জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা পেয়েছিলাম তার সঙ্গে এই ডাইপোলের জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা পেলাম তার একটু তুলনা, অর্থাৎ কি আমরা তুলনাটা করব কার সঙ্গে, যে একক পজিটিভ আধানের সঙ্গে যে এখানের জন্য যে ইলেকট্রিক ফিল্ড পেয়েছিলাম তার রিলেশন কি ছিল না, এটা যদি কিউ আধান হয়ে থাকে q/4πε0 r², আর দূরত্বে ই সমান আর দূরত্বে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান আমরা কত পেয়েছিলাম, q/4πε0 r², বোঝা গেছে। আর ডাইপোলের জন্য আমরা মাইনাস আর প্লাস দিয়ে যে একটা ডাইপোল তৈরি করলাম, তার জন্য আমরা এখানে ইলেকট্রিক ফিল্ড যেটা পেলাম সেটা দেখতে পাচ্ছি 2p, এটা অক্ষের উপর 2p/4πε0 r3।
তো এক্ষেত্রে আমরা তুলনা করলে দেখতে পাচ্ছি এটা আর কিউবের সঙ্গে ভ্যারি করছে, আর স্কোয়ারের সঙ্গে ভ্যারি করছে, অর্থাৎ একটা ডাইপোলের জন্য তড়িৎ ক্ষেত্র কিন্তু দ্রুত কিন্তু হ্রাস পেয়ে যাবে। তো এটার কারণটা কি? কারণ এরা তো খুব ক্ষুদ্র দূরত্বে রয়েছে, তো প্লাসের জন্য যে ফিল্ড তৈরি হচ্ছে যে ডিরেকশনে, মাইনাসের জন্য তার বিপরীত ডিরেকশন হয়ে পরস্পরকে ক্যান্সেল করে দিচ্ছে, সামান্য পরিমাণে সারভাইভ করছে। তো এই জন্যই আমরা বলেছি যে তড়িৎ যে কোনো আধানগ্রস্ত বস্তুর যদিও তারা তীব্র আকর্ষণ বল অনুভব করে, আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে, তা সত্ত্বেও কেন এই বৃহৎ জগতের মধ্যে আমরা স্থির তড়িৎ আকর্ষণের প্রভাবটাকে কম দেখে থাকি বহিস্থ জগতে? বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখে থাকি মহাজাগতিক আকর্ষণ বিকর্ষণ, আকর্ষণ অর্থাৎ যেটা গ্রাভিটেশনাল ফোর্স বলে থাকি, সেটা দেখে থাকি। কারণটা হচ্ছে কি, যে কোনো নিস্তড়িত বস্তু তো অসংখ্য পজিটিভ এবং নেগেটিভ নিয়ে তৈরি, তারা পরস্পরের ফিল্ডকে তারা ক্যান্সেলেশন করে দিচ্ছে, যার দরুন কি হচ্ছে, সেটা কিন্তু প্রভাব নষ্ট হয়ে যাচ্ছে। তুলনামূলকভাবে যেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্সটা, আকর্ষণ, কেবলমাত্র আকর্ষণ হওয়ার জন্য তারা কিন্তু দূরবর্তী স্থানে তারপর দিনের পর দিন যোগ হতে হতে আরো আকর্ষণ, শক্তিশালী আকর্ষণ বল পরিণত হচ্ছে। তো এইভাবে আমরা ইলেকট্রিক ফিল্ডের, ডাইপোলের যে ইলেকট্রিক ফিল্ডটা ক্যালকুলেশন করলাম একটা অক্ষীয় অবস্থান। তো আমরা লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থানে তার যে ক্যালকুলেশনটা করব, সেখানে তার রিলেশনটা আমরা পাবো যে ইটা কিন্তু সেম আর কিউবের সঙ্গে ভ্যারি করবে, কিন্তু সেখানে আমরা পাবো শুধুমাত্র 2 গুণ ফ্যাক্টরটা আমাদের পাবো না, সেখানে পেয়ে যাবো 4πε0 আর কিউব। এই ক্যালকুলেশনটা তোমরা নিজেরাও করতে পারো, তো আমরা যে এক্ষুনি করে দিচ্ছি, তো তোমরা চেষ্টা করবে নিজেরা আগে। তো তোমরা নিশ্চয়ই চেষ্টা করেছো। তো আমরা চলে আসছি যে ইলেকট্রিক ফিল্ডের ক্যালকুলেশন, যে মাইনাস আধান আর প্লাস আধান দিয়ে একটা যে দ্বিমেরু তৈরি হয়েছে তার লম্ব সমদ্বিখণ্ডকের উপর। এটা একটা লম্ব সমদ্বিখণ্ডক রেখা, যে কোনো বিন্দু নিলে সেটা লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত হয়। আমরা একটা উপরের বিন্দু নিলাম, এই উপরে যে একটা পি বিন্দু বললাম, এই বিন্দুতে আমরা এই যে দ্বিমেরু ভ্রামকের জন্য তড়িৎ ক্ষেত্রটা আমরা নির্ণয় করব। তো এক্ষেত্রে আমরা যদি আগে ইলেকট্রিক ফিল্ড এই বিন্দুতে এই আধানের জন্য কোন দিকে মান কোন দিকে নির্ণয় করব, এই বিন্দু এই আধানের জন্য এখানে কোন বিন্দুতে, এগুলো অ্যাকচুয়ালি আধান ছবিগুলো বড় হয়েছে, আমরা সেন্টারটা এখানে ধরে নিয়ে আমরা যদি একটা স্ট্রেট লাইন করি, তাহলে এই মাইনাস আধানের জন্য এই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের দিক এই দিক বরাবর হবে এবং মানটা যা হবে তার মানটা এই ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হবে। আবার এই প্লাস আধানের জন্য এই পি বিন্দুতে যে তড়িৎ প্রাবল্যের অভিমুখ হবে, এই পি বিন্দু আর এই বিন্দু সংযোজকারী সরলরেখা বরাবর হবে এই দিকে, এবং অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা এই দিক হবে, মানটা এটা। তো যেহেতু দুটো সমান আধান রয়েছে, মানগুলো একই, তো এখন দুটো আমরা সিমেট্রি থেকে দেখতে পাচ্ছি দুটো আধান এইভাবে হচ্ছে, তাহলে এদের যে লব্ধি ভেক্টরটা নিশ্চয়ই এটা হবে। তাদের যে মানটা আমরা যদি এখানে থিটা কোণে ভাগ আছে ধরে নিই, তাহলে এই কোণটা দুটো বিন্দুতে যে বিন্দুতে ধরেছি, তো আমরা ধরে নিচ্ছি যে এই ছবিটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো আমরা এখানে কি কি আছে, যে এটা হচ্ছে কিউ, এদের মধ্যবর্তী দূরত্ব সাপোজ ডি বলেছি, আর অনেক বইতে আচ্ছা 2d ধরে একটা ক্যালকুলেশন আমরা করছি, ধরো 2d বলছি বা 2l ধরে নিচ্ছি, তাহলে এইটা হচ্ছে ডি, এটা ডি এই পাশের বিন্দুটা, আর এই x দূরে আমরা ক্যালকুলেশন করতে চাইছি পি বিন্দুটা, অর্থাৎ দ্বিমেরু যে অক্ষ, দ্বিমেরু ভ্রামকের অক্ষ থেকে দ্বিমেরু অক্ষ থেকে x দূরে, তাহলে এই x দূরে বিন্দুতে তাহলে এই নেগেটিভ আধানের জন্য প্রাবল্য, পজিটিভ আধানের জন্য প্রাবল্য কত হবে, তাহলে আমরা যদি বলছি ই মাইনাস আধানটার জন্য কত হচ্ছে না q/4πε0। এই দূরত্বটা কোনটা, এই দূরত্বটা হচ্ছে এটা, আমাদের কিন্তু একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেছি, এটা d এটা x, তাহলে সমকোণী ত্রিভুজের সূত্র থেকে যে x² + d² x² + d² তার রুট হতো এবং তার হোল স্কয়ার করলে সেই রুটটা উঠে গেল, তাহলে এটা হচ্ছে তার মোড মান। আবার নেগেটিভের মতো পজিটিভটার জন্য কি হবে, আমরা মোড মানটা বলছি 4πε0 হচ্ছে x² + d²। তো এইভাবে দুটো পাবো, তাহলে এই দুটোর মান আমরা পেয়ে গেলাম। ধরো এটাকে বলছি e মাইনাস, এটাকে বলছি e প্লাস, তো এদের লব্ধিটা কত হবে। তো এখন যে সিমেট্রি থেকে বলতে পারি যে এরা দুজনে কিন্তু সমানভাবে আছে, এদের লব্ধি উপাংশ ভাগ করে করলে এই কোণটাকে যদি আমরা থিটা ধরি, তাহলে এই কোণটাও হবে থিটা, কারণ একান্তর কোণ পরস্পর দুটো সমান্তরাল ভাবে এটা যদি টানি, এই কোণটা একান্তর। আবার এই কোণ থিটা হলে, এই কোণটা থিটা হলে আমরা জানি যে দুটো সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণটাও থিটা হবে, এবার এই কোণটা থিটা হলে এই কোণটাও থিটা হবে, কারণ দুটো সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত মানে এই দুটো ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এখান থেকে আমরা যে টোটাল ইটা পাবো
তাহলে E1 cos থিটা সঙ্গে সঙ্গে E প্লাস cos থিটা, অর্থাৎ এটাকে যদি আমরা E মাইনাস বলি, এটাকে যদি E প্লাস বলি, তাহলে E মাইনাস cos থিটা cos অংশটা পাবো, আর তার সঙ্গে সঙ্গে E পজিটিভেরও cos থিটা অংশটা পাবো। অর্থাৎ E প্লাস আর E মাইনাস যেহেতু সেম, তাহলে আমরা কমন নিয়ে নিলে কি পাবো, q বাই 4 পাই এপসাইলন 0 আর x স্কয়ার প্লাস ডি স্কয়ার, x স্কয়ার প্লাস ডি স্কয়ার পাচ্ছি, সঙ্গে সঙ্গে এই cos থিটাটা যোগ হয়ে যাচ্ছে, কত হয়ে যাবে 2 cos থিটা, 2 cos থিটা হয়ে যাচ্ছে। cos থিটার মানটা এখন এই ত্রিভুজ থেকে যদি বার করি, এই ত্রিভুজ এটা একটা সমকোণী ত্রিভুজের এই কোণটা থিটা, cos থিটা তাহলে কি জানি আমরা ভূমি বাই অতিভুজ, তাহলে 2b বাই ডটা ভূমি, অতিভুজটা কত x স্কয়ার প্লাস ডি স্কয়ার, তার হবে হোল টু দি পাওয়ার হাফ। তাহলে এইটাকে আমরা যদি সমাধান করে নিই, 2qd বাই 4 পাই এপসাইলন 0 আর x স্কয়ার প্লাস ডি স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2, তাহলে দেখতে পাচ্ছ এই যে টোটাল যে E রেজাল্ট্যান্ট যে ইলেকট্রিক ফিল্ডটা আমরা পাচ্ছি, Eটা পাচ্ছি কত d2 ইনটু qd, অর্থাৎ দ্বিগুণ পাচ্ছি, সরি এখানে আমাদের 2qd, আচ্ছা 2dটাকে দৈর্ঘ্য, আচ্ছা 2d মানেই হচ্ছে কিন্তু 2d ইনটু q নিয়ে এইটাই হয়ে যাচ্ছে p হবে, তাহলে এইটাকে আমরা p বলবো, তাহলে p ভাজিত 4 পাই এপসাইলন 0 x স্কয়ার প্লাস কত x স্কয়ার প্লাস ডি স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। তো এখানে যেটা আমরা বলেছিলাম যে ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের এক গুণ হবে, অর্থাৎ যে অক্ষ বরাবর, যে অক্ষ লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত বিন্দুগুলোতে তার মানটা একটু কম হবে, এবং এর ডিরেকশনটা কোন দিকে হচ্ছে, এই দিক বরাবর, অর্থাৎ ডাইপোল মোমেন্টের ডিরেকশনের অপোজিট ডিরেকশনে হচ্ছে, মাইনাস অফ পি দিক বরাবর হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, কারণ পি ডিরেকশন সবসময় মাইনাস থেকে প্লাসের দিকে, আর প্লাস থেকে মাইনাসের দিকে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা। তো এই ডাইপোল মোমেন্টের সাহায্যে আমরা যখনই ক্যালকুলেশন করব, যে কোনো দেখতে পাচ্ছি এই যে সমীকরণে চার্জের মান আর দূরত্ব, তাদের মধ্যবর্তী যে দূরত্বের মানটা কিন্তু সমীকরণে আসছে, তাহলে এইটাই এই জন্য একটা গুরুত্বপূর্ণ যে ভেক্টর কোয়ান্টিটি, যেটাকে বলা হচ্ছে আধান এবং তাদের মধ্যবর্তী দূরত্বটা, এই ক্যালকুলেশনে সর্বদাই আসছে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ আধানকে নিয়ে তাদের ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশনে এই যে মানটাকে যদি আমি আধানটাকে, অর্থাৎ পি যেটাকে আমরা ধরো কিউ ইন্টু সিম্পল ডি বলে বলছি, তাদের মধ্যবর্তী দূরত্বটাকে, তাহলে কখনো যদি কিউটাকে দ্বিগুণ করেও দিই আর দূরত্বটাকে যদি তাদের মধ্যে অর্ধেক করে দিই, তাহলে প্রোডাক্টটা সেই কিন্তু পি থাকছে, বোঝা গেছে, কোনো সমস্যা হবে না। অর্থাৎ কিউটাকে যদি 3 গুণ করে দিই, দূরত্বটাকে যদি 3 ভাগ করে দিই, তবুও কিন্তু রেজাল্ট একই থাকছে। অর্থাৎ এই ডাইপোল মোমেন্ট একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, যেখানে আধানগুলো এবং আধানের মান এবং তাদের মধ্যবর্তী যে দূরত্বের গুণফলের প্রোডাক্টটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তো সেই জন্য আমরা হচ্ছে এই ডাইপোল মোমেন্ট দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে আমরা রিপ্রেজেন্টটা করে রাখবো। তো এই তড়িৎ দ্বিমেরুর জন্য যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো, আর আগে যেটা পড়লাম হচ্ছে কোনো বিন্দু আধানের জন্য যে তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছিল, এই যে ইলেকট্রিক ফিল্ডগুলোকে আমরা দেখতে পাচ্ছি যে এটাগুলো কিন্তু যে বিন্দু আধানের জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা আমরা পেয়েছিলাম, একক বিন্দু আধান রেখে তার চারপাশে তড়িৎ ক্ষেত্রটা কিন্তু একটা নির্দিষ্ট দূরত্বে সমান সমান ছিল, এগুলোকে বলা হচ্ছে স্ফেরিক্যাল সিমেট্রি। অপরপক্ষে যখন তড়িৎ দ্বিমেরু ভ্রামক নিয়ে আমরা ক্যালকুলেশনটা করলাম, তার ক্ষেত্রে দেখতে পেলাম যে তার যে মানগুলো সেই অক্ষ থেকে যে দূরত্বের বিভিন্ন পজিশনে কিন্তু একই হবে। তো এইগুলো কিন্তু প্রকৃতপক্ষে সিলিন্ড্রিক্যাল সিমেট্রি রয়েছে। তাহলে অক্ষের দুপাশের বিন্দুগুলোতে, অর্থাৎ আমরা এই যে দ্বিমেরু ভ্রামকটা বা দ্বিমেরু যে সংস্থাটা তৈরি হয়েছে, যদিও এটা কোনো রিজিড সংস্থা নয়, একটা প্লাস এবং একটা মাইনাস আধান তারা যে স্ফেয়ারে অর্থাৎ শূন্যে তাদের মধ্যে একটা সংস্থা তৈরি হয়েছে, এই সংস্থাটাকে যদি আমরা রোটেট করাই, সেই প্লাস এবং মাইনাস যে আধানটাকে দিয়ে যদি রোটেট করাই, তাহলে 3 ডাইমেনশনে অর্থাৎ ত্রিমাত্রিক ক্ষেত্রে আমরা একটা ইলেকট্রিক তড়িৎ ক্ষেত্রের একটা চিত্র আমরা পাবো, সেটাকে আমরা দেখতে পাবো যে এটা সিলিন্ড্রিক্যাল সিমেট্রি রয়েছে। তাহলে দ্বিমেরু ভ্রামকের যে ইলেকট্রিক ফিল্ডটা, দ্বিমেরু ভ্রামকের ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ পয়েন্ট চার্জ অর্থাৎ বিন্দু আধানের ইলেকট্রিক ক্ষেত্র, বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্র,
এখানে স্ফেরিক্যাল সিমেট্রি আছে, অর্থাৎ একটা নির্দিষ্ট দূরত্বে দূরত্বে মানগুলো তাদের সমান সব বিন্দুতে। আর অপর পক্ষে যে দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরুর ইলেকট্রিক ফিল্ডটা কি হচ্ছে না সিলিন্ড্রিক্যাল সিমেট্রি, কারণ একটা অক্ষের দুপাশে নির্দিষ্ট পজিশনে সিলিন্ড্রিক্যাল সিমেট্রি, কিংবা অক্ষের উপর যদি ধরি, অক্ষের থেকে এই পাশের পজিশনের সঙ্গে এই পাশের পজিশনে বা ভিন্ন ভিন্ন পজিশনে এই অক্ষকে সাপোজ করে এখানে সিলিন্ড্রিক্যাল সিমেট্রি আমরা পাবো। তো সিলিন্ড্রিক্যাল সিমেট্রি, তো এই রকম ভাবে আজকে আমরা বিভিন্ন তড়িৎগ্রস্ত বস্তু হোক বা চার্জের জন্য আমরা তড়িৎ ক্ষেত্রগুলো নির্ণয় করছি। তো এরপরে চলে আসছি যে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য। কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনটা কি? তো এখানে আমরা অর্থাৎ চলে আসি যে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য তড়িৎ ক্ষেত্র, কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন অর্থাৎ কি যে নিরবিচ্ছিন্ন আধান বিতরণের জন্য তড়িৎ ক্ষেত্র নির্ণয়। অর্থাৎ যে ক্ষেত্রে আধানগুলো অত্যন্ত গায়ে গায়ে আছে, অর্থাৎ বিলিয়ন অর্থাৎ কোটি কোটি যে যদি বলি যে আধান যদি ছড়িয়ে আছে কোনো জায়গায়, সেক্ষেত্রে আমরা আধানটাকে তখন আর বিন্দু অর্থাৎ বিচ্ছিন্ন ধরবো না। অর্থাৎ আমরা যখন একটা বিন্দু আধান বলছি তার পাশাপাশি আর কেউ নেই, সেটাকে তখন আমরা বলছি ডিসক্রিট বিচ্ছিন্ন রয়েছে। কিন্তু কন্টিনিউয়াস অর্থাৎ কোনো পরিবাহী তারের উপর যদি আমরা আধান ফেলে দিই, কতগুলো আধান ফেলে দিই, তাহলে সেই আধান কি হবে, ধরো 1 কোটি আধান ফেলে দিলাম, তাহলে সেগুলো নিরবিচ্ছিন্নভাবে কিন্তু তারা অবস্থান করবে। তো সেক্ষেত্রে আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশনের সময় যে আমরা কিন্তু যে ইন্টিগ্রেশন আমাদেরকে করতে হবে। তো আমাদের কতগুলো কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য তাদের অক্ষের উপর আমরা যদি বলি একটা রিং, অর্থাৎ কি একটা রিং যার মাঝখানটা ফাঁপা একটা সরু তারকে বাঁকিয়ে একটা বৃত্তাকার রিং তৈরি করেছে। এই রিং তৈরি করে তার অক্ষের উপর যদি আমরা কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন করি, তো আগে আমরা ইলেকট্রিক ছোট্ট একটা তারটার দুপাশে দুটো অংশ যদি আমরা দেখে নিই, এইটাকে আমরা যদি বলি একটা ছোট্ট এলিমেন্ট, এই ছোট্ট জায়গায় যে আধানটা আছে ল্যামডা ইনটু ডিএস বা ছোট্ট একটা ডিএল বলে বলছি, ধরে যদি দৈর্ঘ্য বলে থাকি, অর্থাৎ ল্যামডা কি এখানে চার্জ যখন ডিস্ট্রিবিউট হয়ে থাকে, সে যদি তারের উপর বিস্তৃত হয়ে থাকে, তখন তাকে আমরা সেই আধানটাকে যদি তারের দৈর্ঘ্য দিয়ে ভাগ করে থাকি, সেইটাকে আমরা বলি একক দৈর্ঘ্যে আধানটাকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি। তারের ক্ষেত্রে তাহলে একক দৈর্ঘ্যে আধান, এটাকে বলা হচ্ছে কি একক দৈর্ঘ্যে আধান। আর যদি কোনো ক্ষেত্রফলের উপর ছড়িয়ে রয়, ক্ষেত্রফল যেমন ধরো হতে পারে কোনো একটা ডিস্ক অর্থাৎ একটা বৃত্তাকার চাকতি, তাহলে সেক্ষেত্রে আধানটা যদি তাকে কিউ দিয়ে থাকে, একটা তারের উপর আমরা কিউ আধান দিয়েছি, তাহলে এক্ষেত্রে আমরা তার একক দৈর্ঘ্যে, তাহলে এই যে কিউ আধানটাকে যদি ক্ষেত্রফলে দিয়ে থাকি, এর ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে কিউ বাই এ এটাকে আমরা বলে থাকি একক ক্ষেত্রে আধান, যাকে আমরা সিগমা বলে থাকি, একক ক্ষেত্রে আধান। তো কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আবার যদি কোনো একটা ভলিউমে আমরা আধান দিয়ে থাকি, কোনো একটা আয়তাকার বস্তুতে আমরা আধান দিয়েছি, তাহলে এই আধানটা পুরো আয়তনে ছড়িয়ে গেছে, কিউ বাই ভলিউম এটাকে আমরা বলছি রো দিয়ে বলছি, একে বলা হচ্ছে একক আয়তনে আধান। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আরো উঁচু ক্লাসে যখন আলোচনা করব, এই কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য ভিন্ন ভিন্ন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয়টা কিন্তু বেশি ইম্পর্টেন্ট হবে। তো সেটা কিন্তু তোমরা বিএসসি ফিজিক্সের যদি পড়ে থাকো, এমএসসি, তো সেই জায়গাগুলোতে আমরা এটা বেশি করে ইউজ হবে। তো আমরা এখানে সিম্পল ভাবে বলতে পারি, এই যে এখানের আধানের জন্য এখানে যে ছোট্ট আধানটা রয়েছে তাহলে কত ল্যামডা গুণিতক ডিএল, আর এখানেও যেটা আছে তাহলে এই আধানটার জন্য এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কত হবে, আমরা তো সবগুলো বার ভুলে যাচ্ছি, কোনো কিছুই নেই, শুধু এখানে ল্যামডা ডিকিউ ল্যামডা ডি এর পরিমাণ আধানটা রয়েছে, এইটাকে আমরা ছোট্ট একটা আধান বা ডিকিউ বলে বলছি। তাহলে এই আধানের জন্য এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ তাহলে এই দিক বরাবর সংযোগকারী সরলরেখা বরাবর এই দিকে হবে, আবার অপর দিকে এই বিন্দুর জন্য তড়িৎ প্রাবল্য কিন্তু এইখানে এই দিক বরাবরই হবে। তো এখানে একটা সিমেট্রি পাচ্ছি এবং এর দুটো যে অন্য পার্টগুলো ক্যান্সেল হয়ে যাবে, সঙ্গে সঙ্গে অক্ষ বরাবর কিন্তু পার্টটা থাকবে, অর্থাৎ এক্ষেত্রে পার্টটা শুধু পাবো এই যে ল্যামডা ডিএল বাই 4 পাই এপসাইলন 0, এই যে দূরত্বটা, এই বৃত্তাকার রিং এর ব্যাসার্ধ যদি আর বলি আর অক্ষের উপর দূরত্বটাকে যদি এক্স বলি,
তাহলে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এই দূরত্বটা হচ্ছে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এবং এর কস উপাংশটা, এই কোণটাকে যদি থিটা বলি তাহলে এই কোণটাও থিটা, তাহলে এই কস থিটা উপাংশটা, কস থিটা মানে কত, ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এক্স বাই যে অতিভুজটা কত এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার তার হোল টু দি পাওয়ার হাফ। তাহলে এই যে উপাংশটা দ্বিগুণ, এই পার্টেরও একটা উপাংশ থাকবে, অর্থাৎ 2 একটা গুণ থাকবে, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা টোটালটা কত হবে এই ইন্টিগ্রেশন অফ এটা। তো বাকি সব পার্টগুলো ধ্রুবক আছে, একটা নির্দিষ্ট বিন্দুতে x তো দূরত্ব ধ্রুবক, তাহলে এই ল্যামডাও ধ্রুবক হয়ে যাচ্ছে, 2x বেরিয়ে চলে আসবে, 4 পাই এপসাইলন 0 আর স্কয়ার প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2, এটাও ধ্রুবক হয়ে বেরিয়ে আসবে। শুধু dl তারটার যে ইন্টিগ্রেশন হবে, তারটার যে যদি বৃত্তাকার রিং হয়ে থাকে তাহলে সুষম হয়েছে, তাহলে 2 পাই আর বাই, আর তার সঙ্গে থাকছে কত 2x ল্যামডা বাই 4 পাই এপসাইলন 0 আর স্কয়ার প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। তো এক্ষেত্রে পাই পাই ক্যান্সেল হয়ে যাবে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে রিলেশনটা আমরা পাবো। তো এই ক্ষেত্রেও রিলেশনটা আমরা প্রকৃতিগুলো, অর্থাৎ এই রিলেশনে আমরা এক্সট্রা একটা 2কে কিন্তু অতিরিক্ত ধরে নিয়েছি, কারণ যখনই আমরা সিমেট্রিটা করে নিয়েছি তখনই কিন্তু যে একটা পার্টের আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, অর্থাৎ পরিধির দৈর্ঘ্যটা কিন্তু আর 2টা থাকবে না, শুধু পাই আর হতো, তাহলে একটা 2 আমাদের ক্যান্সেল করতে হবে। তাহলে ইন্টিগ্রেশনটা টোটাল আমরা যদি অর্ধেকটার উপর করি তাহলে 2 পাই আর, তাহলে এই করে 2 অংশটা থাকবে। তাহলে এই রিলেশনে আমরা যদি দেখি যে ইলেকট্রিক ফিল্ডটা যদি এই এক্সটাকে লং ডিস্টেন্স করে দিই, এক্সটাকে যদি অসীম করি, এক্সটা টেন্ডস টু যদি ইনফিনিটিভ করি, অনেক বড় করি আর এর তুলনায়, তাহলে এক্সটা বড় করা মানেই কি, তার আগে বড় করার আগে এই রিলেশনটা যদি একটু সহজ করে নিই, তাহলে 2 আর ল্যামডা, সে তো 2 পাই আর ল্যামডা এর সঙ্গে গুণ করে আমরা এটাকে কি করে নিতে পারি, 2 পাই আর ল্যামডাটাকে কিউ বলে নিতে পারি, যেই আধানটাকে আমরা এখানে দিয়েছিলাম, তাহলে কিউ এক্স বাই 4 পাই এপসাইলন 0 আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। তো এই এক্সটাকে যদি এখানে কমন নিয়ে বের করে নিয়ে আসি, তাহলে এক্স টু দি পাওয়ার কিউব হয়ে বের হবে। তাহলে বুঝতে পেরেছো, এক্স টু দি পাওয়ার এখানে যদি এক্স টু দি পাওয়ার এক্স স্কয়ারটাকে কমন নিয়ে বের করে নিয়ে আসি, তাহলে কিউ এক্স বাই 4 পাই এপসাইলন 0 এক্স টু দি পাওয়ার কিউব হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার কিউব হয়ে যাবে। তাহলে থাকছে কত 1 প্লাস আর স্কয়ার বাই এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। তো এই এক্স এক্স একটা কেটে গিয়ে থাকছে কত এক্স স্কয়ার। তাহলে এই রিলেশনে যদি এক্সটাকে আমরা ইনফিনিটিভ করি, অর্থাৎ এই রিলেশনটা অ্যাট এক্স টু দি পাওয়ার ইনফিনিটি কি হচ্ছে, এক্স সমান ইনফিনিটিতে অনেক দূরে, তখন কি হয়ে যাচ্ছে এক্সটা কিন্তু এই টার্মটা তখন অনেক ছোট হয়ে যাচ্ছে, তখন কি হয়ে যাচ্ছে কিউ বাই 4 পাই এপসাইলন 0 সিম্পলি এক্স স্কয়ার হয়ে যাচ্ছে। অর্থাৎ কোনো একটা কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন থাকলেও সেটাকে যখন অসীম দূর থেকে আমরা দেখব, সেটাকে কিন্তু একটা বিন্দু আধানের মতোই মনে হবে। আমরা যে বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্রটা বের করেছিলাম তার মতোই পুরো আকারের হয়েছে। তো ঠিক একইভাবে আমরা যখন কোনো কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন করব একটা ডিসের, সেখানেও আমরা দেখতে পাবো সেই ডিসের জন্য তড়িৎ ক্ষেত্র কি হয় সেটা আমরা পরপর ক্যালকুলেশনগুলো করব, তোমরা চাইলে করতে পারো নিজেরাই। তো আজকের ক্লাসে আমরা তড়িৎ ক্ষেত্রের যে থিওরিটিক্যাল পার্টটাকে আমরা আলোচনাটা করলাম, সেই থিওরিটিক্যাল পার্টের আমরা যে সামান্য এলিমেন্টারি বিষয়গুলোকে আমরা ছবির সাহায্যে বোঝালাম, আর কিছু কিছু ম্যাথমেটিক্সটাকে আমরা করার চেষ্টা করলাম। এই ম্যাথমেটিক্সের পার্টটাকে কিন্তু যে কোনো বইতে তোমরা সহজে পেয়ে যাবে, আর এলিমেন্টারি বিষয়টাকে কিন্তু তোমরা প্র্যাকটিস করে করে যতটা দক্ষ হবে তার উপর কিন্তু তোমরা ভিত্তি করে তোমরা বুঝতে পারবে, গণিতগুলো করতে পারবে। তো আমরা তড়িৎ ক্ষেত্রটা তোমরা বুঝতে পেরেছো কিনা তার উপর ভিত্তি করে একটা যদি প্রশ্ন তোমাদেরকে দিয়ে থাকি, তো সেখানে নিশ্চয়ই তোমরা বলতে পারবে একটা ইলেকট্রিক ফিল্ড মানে কি, যে বহিস্থ ইলেকট্রিক ফিল্ড। তো এর পরের ক্লাসে আমরা এই যে তড়িৎ ক্ষেত্রটা নির্ণয় করলাম, এই তড়িৎ ক্ষেত্রের ফলটাকে আলোচনা করব। অর্থাৎ তো এর পরের ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি, তড়িৎ ক্ষেত্রের যে প্রভাব, তড়িৎ ক্ষেত্রের ফল। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের ফল বলতে কি, তড়িৎ ক্ষেত্র কোনো একটা বিন্দু আধানের বা কোনো কিছু উপর যখন প্রযুক্ত করে বল সৃষ্টি করে। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র, এই বল সমান আমরা জানবো আধান গুণিতক তড়িৎ ক্ষেত্র। এই বল, এই ধারণা ক্যালকুলেশনটা আমরা করব। সঙ্গে সঙ্গে বলের সঙ্গে সঙ্গে টর্ক
সৃষ্টি করতে পারে সেই টর্ককে আমরা রিলেশন করব যে একটা দ্বিমেরু ভ্রামককে যখন আমরা একটা তড়িৎ ক্ষেত্রে বহিস্থ তড়িৎ ক্ষেত্রে রাখবো, তো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড কেন বলা হয়, যে তড়িৎ ক্ষেত্রের ফল বলতে এখানে এই তড়িৎ ক্ষেত্রটাকে আমরা এক্সটার্নাল বাহ্যিক তড়িৎ ক্ষেত্র বা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড বলে বলবো। এক্সটার্নাল কারণ কি, কোনো একটা জায়গায় যখন বিন্দু আধান রেখেছি তার অন্য জায়গায় কোনো একটা বিন্দু আধানের উপর বল নির্ণয় করতে যাচ্ছি অনেকটা আধানের উপর, তাহলে এই আধানটার জন্য নিজস্ব যে তার ক্ষেত্রটাকে আমরা কিন্তু ধরছি না, সেই ক্ষেত্রটাকে আমরা বাদ দিচ্ছি। কেবলমাত্র যে উৎস আধানের জন্য যে এই জায়গায় ক্ষেত্রফলটাকে কেবলমাত্র ধরবো, এই জন্য এটাকে বলবো ই এক্সটার্নাল। অর্থাৎ এই উৎস আধানের জন্য এই পজিশনে এক্সটার্নাল কত, এবং সেই এক্সটার্নালের জন্য অন্য কোনো ওখানে আধান রাখলে যে বলটা অনুভব করছে সেটা হচ্ছে কিউ ইন্টু ই এক্সটার্নাল। তো অনেক বইতে তোমরা এটা পাবে, এফ সমান কিউ ইন্টু ই এক্সটার্নাল, অর্থাৎ এই আধানটার নিজস্ব ক্ষেত্রটা কিন্তু প্রভাবিত করছে না। ঠিক একইভাবে তড়িৎ ক্ষেত্রের ফল বলতে আমরা কোনো একটা দ্বিমেরু ভ্রামককে যখন ডাইপোলকে কোনো একটা তড়িৎ ক্ষেত্রে রাখবো, সে কিন্তু একটা টর্ক অনুভব করে, সেই টর্কের মান কিন্তু পি ক্রস ই আমরা এক্ষুনি দেখাতে পারি। অর্থাৎ আমরা তড়িৎ ক্ষেত্রের ফলটাকে আজকে আলোচনাটা করে নিই আজকে থিওরিটিতে। তড়িৎ ক্ষেত্রের ফল, এই টর্কের মানটা কত, পি ক্রস ই। আর একটা কি, তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো দ্বিমেরু ভ্রামককে রাখলে সে একটা ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি পায়, তড়িৎ স্থিতিশক্তি পায়, তড়িৎ স্থিতিশক্তি। অর্থাৎ কোন একটা ডাইপোল অর্থাৎ তড়িৎ দ্বিমেরুকে যদি তড়িৎ ক্ষেত্রে রাখি, সে একটা শক্তি পাই, তড়িৎ শক্তি স্থিতিশক্তিকে আমরা পি ডট ই দিয়ে এই রিলেশনগুলোর প্রমাণটা কিন্তু আমরা পরের ক্লাসে কোনোদিন আলোচনাটা করব, আজকে ভিডিওটা অনেক লং করছি না। তো তড়িৎ ক্ষেত্রের ফলাফলটা নিয়ে কিন্তু আমরা পরের কোনো ক্লাসে যেটা আলোচনাটা করব। তো আজকের ক্লাসে যেগুলো পড়িয়েছি তার উপর ভিত্তি করে আমরা একটা প্রশ্ন সেট তোমাদেরকে দেব, তোমরা নিশ্চয়ই সেটা করবে।